এই ফাইলটা আপনাদের গ্রুপে দিই না, সেটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাইক্রোটিক রিলেটেড ডেফিনেশন প্লাস মাইক্রোটিকের কিছু ফিচার, মাইক্রোটিকে কি কি কাজ করা যায়। আহ এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাঝে মধ্যে ভাইভাতে এই ধরনের প্রশ্ন করতে পারে। এটা একটু রিভিউ করে দিচ্ছি, এটা প্রথম ক্লাসে দেখানো হয় নাই। মাইক্রোটিক প্রথম কথা হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আচ্ছা, মাইক্রোটিক কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। যদি মাইক্রোটিক কি প্রশ্ন করা হয়, তাহলে মাইক্রোটিক হচ্ছে একটা ব্র্যান্ড নেম। সিসকো যদি বলে সিসকো কি, সিসকোটা একটা ব্র্যান্ড নেম। মাইক্রোসফট এটা একটা ব্র্যান্ড নেম। মাইক্রোসফটের ওএস হচ্ছে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 বা উইন্ডোজ 8। ঠিক আছে, মাইক্রোসফট হচ্ছে একটা ব্র্যান্ড নেম। তাদের অনেকগুলো সার্ভিস আছে, অনেকগুলো কি আছে, অপারেটিং সিস্টেম আছে, অনেক ধরনের আছে। হ্যাঁ, মাইক্রোটিক হচ্ছে ঠিক সেম এজ একটা ব্র্যান্ড নেম। সিসকো কি একটা ব্র্যান্ড নেম। সিসিএনএ হচ্ছে সিসকোর একটা কি টপিকস এর নাম। হ্যাঁ, সিসিএনএ সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, রাউটিং সুইচিং নিয়ে যেখানে পড়াশোনা করানো হয়। ঠিক সেম এজ মাইক্রোটিকটা হলো একটা ব্র্যান্ড নেম। এটা লিনাক্স ভিত্তিক রাউটার অপারেটিং সিস্টেম। এটা কি ভিত্তিক? লিনাক্স ভিত্তিক রাউটার অপারেটিং সিস্টেম। আর লিনাক্স ভিত্তিক হচ্ছে, লিনাক্স মানে হচ্ছে সহজ ভাষায় উইন্ডোজ হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, আর লিনাক্স হচ্ছে সমস্ত কমান্ড মোড। হ্যাঁ, যেখানে কি নাই গ্রাফিক্যাল ইন্টারফেস তেমন একটা নাই। ওকে, আমরা আমাদের কোর্স মডিউলের মধ্যে লিনাক্সটা পাবো। হ্যাঁ, আর আপনারা যারা যেহেতু অনেকে সিএসসি ব্যাকগ্রাউন্ড, ট্রিপল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আপনারা গভর্নমেন্ট জব গুলোতে অ্যাপ্লাই করবেন, তাই না? তো সেই ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট এমসিকিউ আসতে পারে। এমসিকিউ গুলো আসে রিসেন্ট যে কতগুলো ব্যাংকের এক্সাম হলো, তারপর বিভিন্ন আইটি রিলেটেড অনেকগুলো নিয়োগ হয়। হ্যাঁ, সেখানে কিন্তু এই টপিকস গুলো থেকে প্রচুর প্রশ্ন হয়। রিসেন্ট লাস্ট একটা ব্যাংক এক্সাম হয়, এই কোশ্চেনটা নিয়ে সবাই একটু ফেড আপ। প্রচুর কঠিন প্রশ্ন করছে, পুরো কোশ্চেনটাই সিসিএনএ মডিউল থেকে, মানে যারা রিয়েল সিসিএনএ কোর্সটা করে নাই, হ্যাঁ, তারা তেমন একটা আনসার দিতে পারে নাই। তো সেই হিসেবে একাডেমিক বই থেকে তেমন প্রশ্ন আসে নাই। তো এটা নিয়ে অনেকে খুব লেখালেখি করছে স্টুডেন্টরা, যেহেতু এক্সামটা খারাপ হয়েছে। তো সেই জন্য ব্যাংক জবের প্রিপারেশন, আইটি রিলেটেড বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও আপনাদেরকে এই কোর্সগুলোর প্রতি একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে এরপর হচ্ছে মাইক্রোটিক ইজ এ লাতভিয়ান নেটওয়ার্ক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার। এটা একটা দেশের, লাতভিয়ান একটা দেশের নাম, উত্তর আমেরিকায় অবস্থিত। তারা এটা ম্যানুফ্যাকচার করে থাকে। আর মাইক্রোটিক বেশি পপুলার হওয়ার, মানে আমাদের মতো দেশগুলোতে এটা বেশ অনেকটা পপুলার এই জন্য, কারণ এটার প্রাইসটা একটু কম। সিসকো ডিভাইস গুলোর প্রাইস যেরকম খুব বেশি, মাইক্রোটিকের প্রাইসটা সে তুলনায় কম। ঠিক আছে, যার কারণে আমাদের মতো দেশগুলোতে এটার খুব বেশি ইউজ হয়। হ্যাঁ, সাউথ এশিয়াতে। ওকে, এরপরে কোশ্চেন এরকম হতে পারে যে মাইক্রোটিক রাউটার কি। মাইক্রোটিক রাউটার হলো একটা ইন্টেলিজেন্ট রাউটার। মাইক্রোটিক রাউটার দিয়ে সাধারণত রাউটিং করা যায়। হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি মাইক্রোটিকে বেশ কিছু ফিচারের কারণে এটি দিয়ে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনেরও কাজ করা যায়। এটা একটা ইন্টেলিজেন্ট রাউটার, এটা দিয়ে রাউটিং এর কাজ করা যায়, পাশাপাশি কি করা যায়, অনেকগুলো ফিচার আছে যার মধ্যে, যার কারণে এটা দিয়ে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন করা যায়, মানে নেটওয়ার্কটাকে আপনি মেনটেন করতে পারবেন, সেজন্য কি মাইক্রোটিক রাউটার ইউজ করা হয়। তাহলে মাইক্রোটিকের মধ্যে কি কি ফিচার আছে? ডিএসসিপি সার্ভার কনফিগার করা। ঠিক আছে, আমরা গত ক্লাসগুলোতে ডিসিপি সার্ভার কনফিগার দেখছি, যেভাবে সাধারণ ব্রডব্যান্ড রাউটার কাজ করে। ওকে, সেকেন্ড, নেটওয়ার্কের সবগুলো আইপি এর ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়। গতকাল আমরা এগুলো করছিলাম। নেটওয়ার্কের সবগুলো আইপি এর ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, মানে আপনি ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার অফিসের বিভিন্ন এমপ্লয়ির জন্য ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিতে পারবেন। এমনকি কোনো আইপি ছাড়াই বিভিন্ন সার্ভিসে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়। আইপি ছাড়াও কি করা যায়, বিভিন্ন ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়। আচ্ছা, এটা আমি একটু ডিলিট করে দিই, এটা একটু জটিল হয়ে যাবে আপনাদের জন্য। 3 নং, ওয়েব প্রক্সি হিসেবে কনফিগার করা যায়। ওয়েব প্রক্সি দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করা যায়। আজকে আমরা যেটা শিখবো, ওয়েব প্রক্সি হিসেবে কনফিগার করা যায়, ওয়েব প্রক্সি দিয়ে বিভিন্ন ওয়েবসাইট কি করা যায়, ব্লক করা যায়। ঠিক আছে, মনে করেন আজকে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে ফেসবুক কিভাবে ব্লক করতে হয়, আর একটা হচ্ছে ইউটিউব কিভাবে ব্লক করতে হয়।
শুনতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, কর্পোরেট এনভায়রনমেন্টের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার অফিসের এমপ্লয়িরা অফিসে এসে সারাক্ষণ ইউটিউব ব্রাউজিং আছে বা সারাক্ষণ ফেসবুক ব্রাউজিং আছে। মাঝে মধ্যে কিছু প্রতিষ্ঠান চাইবে আইটি অফিসারকে বলবে, না আমার অফিসে এত বেশি সারাক্ষণ এমপ্লয়িরা যদি ইউটিউবে থাকে, সারাক্ষণ যদি ফেসবুকে থাকে, তার যেটা মনোযোগ দিতে পারবেন না। তখন আপনি ফেসবুককে কিভাবে ব্লক করবেন, ইউটিউবকে কিভাবে ব্লক করবেন, বা বিভিন্ন সাইট গুলোকে আনসিকিউর সাইট গুলো কিভাবে ব্লক করবেন, হ্যাঁ, সেটা মাইক্রোটিক থেকে করা যায়। 4 নম্বর, এটা আরো একটু বেশি ইম্পর্টেন্ট, একাধিক আইএসপি ইন্টারনেট কানেকশন একসাথে ব্যবহার করা যায়। হ্যাঁ, মনে করেন আপনি একটা আইএসপি তে স্যার কানেকশন ওইটা নিলেন, তো ব্লক করার পরেও ভিপিএন ইউজ করলে ইউজ করা যায়। হ্যাঁ ভিপিএন ইউজ করলে ইউজ করা যায়। এখন একটা সহজ কথা, এখন হচ্ছে ওপেন ওয়ার্ল্ড, এখানে কি করা যাবে না, জাস্ট একটু কঠিন করে দেওয়া যাবে। এখানে কোনো কিছু হাইড করা যাবে না, কোনো কিছু বন্ধ করে রাখা যাবে না, তাই না? সবকিছু যে কেউ কি করবে, সবাই সবকিছু ওপেন করতে পারবে। হ্যাঁ, তো ভিপিএন ইউজ করাটা, সবাই তো আর ভিপিএন ইউজ করতে পারবে না। হ্যাঁ, সাধারণ পাবলিক ইউজার যারা আছে, কিছু দুই একজন এক্সেপশনাল এমপ্লয়ি থাকবে যারা যতই তাকে আবদ্ধ করে রাখেন, তার কাছে মোবাইল নিয়ে রেখে দিলেও সে ইন্টারনেট ইউজ করবে, বা অন্য কোনো প্রসেসে একটা আনঅথরাইজ বা কি করবে, একটা অপরাধমূলক প্রসেসে সে কি করে নিবে, ইউজটা করবে। হ্যাঁ, এরপরে ভিপিএন ব্লক করারও কি আছে, আরো ফর্মুলা আছে। স্যার আমার এই এক্সপেরিয়েন্সটা হইছে আমাদের ভার্সিটি ল্যাবে। ব্লক করা ছিল হ্যাঁ। ফেসবুক আর ইউটিউব। আমি স্যার ভিপিএন ডাউনলোড করে প্রায় ক্লাসে আর কি এগুলো দেখতাম। এইভাবে স্যার আর কি জানা হয়েছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, হ্যাঁ। এইভাবে সবকিছু আমরা তো স্বাভাবিকভাবে ব্লক করে রাখবো, তারপরে দুই একজন ইউজার থাকবে যারা এই সমস্ত ব্লককে মানবে না। হ্যাঁ, সেটাই। একাধিক আইএসপি ইন্টারনেট কানেকশন একসাথে ব্যবহার করা যায়, যেমন লোড ব্যালেন্স, ব্যান্ডউইথ মার্জ করা যায়। ঠিক আছে, লোড ব্যালেন্স এবং ব্যান্ডউইথ কি করা যায়, মার্জ করা যায়। লোড ব্যালেন্স হচ্ছে এটা ইম্পর্টেন্স হচ্ছে, আপনি মনে করেন একটা আইএসপি কানেকশন নিলেন, আপনার কর্পোরেট আপনার অফিস থেকে প্রত্যেক মুহূর্তে কয়েক লক্ষ টাকার কাজ হয়, বা আপনার কি হয়, কোম্পানির রেভিনিউ হয়। আপনি একটা কোম্পানির আইএসপির উপর কি থাকতে পারবেন না, রিলাই করতে পারবেন না। হ্যাঁ, তো আপনি কি করতে হবে, মাল্টিপল আইএসপি থেকে কানেকশন নিতে হবে। তো এই কনফিগারেশন গুলো কোথায় করা যায়, এই কনফিগারেশন গুলা মাইক্রোটিক থেকে করা যায়। ঠিক আছে, এরপর হচ্ছে একই আইএসপির একাধিক সংযোগের মধ্যে অটো রিডান্ডেন্সি করা যায়। একটি ডাউন হলে অন্যটি অটোমেটিক আপ হবে, এটাকে অটো রিডান্ডেন্সি বলা হয়। আর 6 নং হচ্ছে পিপিওই সার্ভার হিসেবে কনফিগার করা যায়, যার মাধ্যমে ব্রডব্যান্ড ডায়ালার ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব। ঠিক আছে, মানে আপনার ডিভাইস থেকে আপনি আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে কি দিতে পারবেন, ইন্টারনেট দিতে পারবেন। তো এগুলো হচ্ছে ফিচার, জাস্ট এগুলোর উপর একটু ওভারভিউ করে রাখবেন। স্যার, যে বলেন। স্যার উবুন্টুতে কি মাইক্রোটিক রাউটার দিয়ে কনফিগার করা যাবে? উবুন্টুতে কি মানে কি করতে চাচ্ছেন আর বলেন তো। স্যার উবুন্টুতে মাইক্রোটিক রাউটার দিয়ে কি স্যার কনফিগার করা যাবে? কালকে যেমন শিখাইছেন আমাদের ওভাবে করা যাবে উবুন্টুতে? মানে উবুন্টুতে মাইক্রোটিক থেকে ইন্টারনেট প্রদান করবেন সেটা? জি, আর স্যার কনফিগারেশন দুইটাই। হ্যাঁ হ্যাঁ, উবুন্টুতে কনফিগার করা যাবে, তবে লিনাক্স এর মধ্যে আইপি বসানোর সিস্টেম আলাদা। মানে আমরা উইন্ডোজে এরকম নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গেলাম, এখান থেকে এসটিডিআইপি এটা বসাই দিলাম, বা ডায়াল আপ কানেকশন হলে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিলাম। ঠিক আছে, তবে লিনাক্স এর মধ্যে পাসওয়ার্ড আইপি বসানোর সিস্টেম বলছে যে উবুন্টু থেকে উইনবক্সটা অ্যাক্সেস করা যাবে কিনা, এই কোশ্চেনটা কিনা? জি 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 ভাইয়া, এটাই। উবুন্টুর মধ্যে উইনবক্স ইনস্টল করতে চাচ্ছেন? জি। উইনবক্স এটা আমি কখনো টেস্ট করি নাই, ট্রাই করে দেখিয়েন। উইনবক্স ডাউনলোডের সময় লিনাক্স বেসড উইনবক্স ডাউনলোড করিয়েন। জি, একটু মানে দেখি। স্যার আমার একটা ছোট ভাইয়ের লিনাক্স অপারেটিং সিস্টেম, তো সে আর কি সমস্যা করতেছে, তাই স্যার জিজ্ঞাসা করলাম।
আচ্ছা আমি দেখি উইনবক্সটা লিনাক্স ভার্সন আছে কিনা একটু দেখি, ওয়েট করেন। পেজ এবার ট্রাই করে দেখিয়েন। হ্যাঁ, আমি কখনো লিনাক্সে উইনবক্স ইনস্টল করি নাই, জি স্যার। তবে ইনস্টল করা যাবে, যাওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, স্যার। অনেকে আছে লিনাক্স ওএসটা ইউজ করে, উইন্ডোজ ইউজ করে না, যাওয়ার সম্ভাবনা খুব বেশি, বা কোনো না কোনো একটা সলিউশন থাকবে। হ্যাঁ, আচ্ছা আমি ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্যার আমি যে ট্রাই করেছিলাম স্যার আজকে উবুন্টুতে করার জন্য স্যার, তখন ফেডোরা নামে স্যার একটা একটা ওয়ার্ক স্টেশন আছে, সেখান থেকেই করতে হয়। আচ্ছা আচ্ছা, ফেডোরা তো আরেকটা ওএস, ওয়ার্ক স্টেশন না তো? স্যার ওটা স্যার একটা সিমুলেটরের মতো, ওখানেই করতে হয়। আজকে ট্রাই করেছিলাম। ফেডোরা তো আরেকটা ডিস্ট্রো লিনাক্সের উবুন্টুর মতোই। হ্যাঁ ওখানেই হ্যাঁ করা। সেটাই বলছি। হ্যাঁ, ফেডোরাতে আচ্ছা, করা তাহলে গেলে উবুন্টু করা পাইনি যাবে। আমি ওই ফেডোরা হ্যাঁ, থেকে পেয়েছিলাম। ফেডোরাতে করা গেলে উবুন্টুতে করা যাবে, বা রেড হ্যাট সবগুলোতে করা যাবে। মানুষ যা চিন্তা করতেছেন সবগুলোর কি আছে, সলিউশন আছে। হ্যাঁ, আচ্ছা আমরা গত ক্লাসগুলোতে এগুলো শেষ করছিলাম, ক্লাস 1 সম্পূর্ণ শেষ, ক্লাস 2 এর এগুলো বাকি আছে। হ্যাঁ, মাইক্রোওয়েভ ব্যাকআপ রিস্টোর, মাইক্রোওয়েভ লগ ডিসক্রিপশন, ক্লিয়ার মাইক্রোওয়েভ লগ। হ্যাঁ, আমি ভার্চুয়াল মেশিন লগ ইন করতেছি। মাইক্রোওয়েভ আচ্ছা, তাহলে আপনারা নোট ডাউন করেন। আমরা এখন কোনটা পড়তেছি, সেটা হচ্ছে মাইক্রোটিকের ব্যাকআপ কিভাবে নিব, মাইক্রোটিক ব্যাকআপ থেকে কিভাবে রিস্টোর করব। ঠিক আছে, আমরা এখন এটা করতে যাচ্ছি, মাইক্রোটিক ব্যাকআপ এন্ড রিস্টোর। স্যার বলেন। স্যার বলছে গতকাল কি কি করানো হয়েছে স্যার, ক্লাসটা আমি করি নাই তো। আচ্ছা, ওই ভিডিওটা শেয়ার করা আছে, ভিডিওটা দেখে নিয়েন। আচ্ছা স্যার। এরপরও ভিডিও দেখার পর আপনি কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে এর পরবর্তী ক্লাসে বা সারা উইক, পুরো উইক তো বাকি আছে, উইকে আমরা গ্রুপে মেসেজ দিন। হ্যাঁ, আমরা গত ক্লাসে এগুলো করছি, আমি আপনাদের দেখাই দিই একটু। আমরা এখান থেকে ওয়্যারলেস কনফিগার, ব্রিজ, ডিএসসিপি, ব্যান্ডউইথ ম্যানেজ, সিম্পল কিউ, ইউজার ক্রিয়েট, টস, এই হলুদ মার্ক যা আছে, গত আমাদের 3টে ক্লাস শেষ হয়েছে। গত সপ্তাহে 2টা ক্লাস, গতকালকে একটা ক্লাস, 3টা ক্লাসে এই হলুদ মার্কস যেগুলো সব করে ফেলছে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আর আজকে এখন আমরা যেটা করতে যাচ্ছি, মাইক্রোটিকে ব্যাকআপ কিভাবে নিব, রিস্টোর কিভাবে করব। ঠিক আছে, ব্যাকআপ জিনিসটা কি, কে একটু বলবেন, একটু বলবেন ব্যাকআপ জিনিসটা কি? স্যার অন্য এক জায়গায় স্টোর করে রাখা। অন্য এক জায়গায় স্টোর করে রাখা। ব্যাকআপের প্রয়োজনীয়তাটা কি? কখনো যদি ডাউন হয়ে যায় তখন হচ্ছে যে আমরা যে কনফিগারেশন গুলা করি বর্তমানে, মানে যেটা রানিং থাকে আর কি, সেটা যাতে সরাসরি পরবর্তীতে আবার পাইতে সমস্যা হয়, এই জন্য আমরা ব্যাকআপ রাখি। সবাই বুঝছেন কথাটা? আচ্ছা, সবাই বুঝছেন? জি স্যার বুঝেছি স্যার। আমি আর একটু সহজ ভাবে যদি বলি, আমরা ব্যাকআপ হচ্ছে, মনে করেন আমার এখানে সার্ভারে আমার একটা মাইক্রোটিক রাউটারের প্রাইস হচ্ছে মনে করেন 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1,20,000 বা এরকম। আমার মাইক্রোটিক থেকে অনেকগুলো ক্লায়েন্ট চলতেছে, মানে থাউজেন্ডস ক্লায়েন্ট চলতেছে। এখন একটা ডিভাইসের প্রাইস যতই বেশি হোক না কেন, ডিভাইস তো, হ্যাঁ, এটা নষ্ট হইতে পারে, তার ডেথ হতে পারে, বা আপনার
এনভায়রনমেন্টে যে কোনো অকারেন্স কি হতে পারে, ঘটতে পারে, হ্যাঁ, ডিজিস্টার আসতে পারে। তো আমরা যদি এটা ব্যাকআপটা নিয়ে রাখি, জাস্ট নতুন একটা ডিভাইসে ব্যাকআপটাকে আমরা কি করে আপলোড করে দিলে অটোমেটিক সবকিছু কি কনফিগারেশন হয়ে যাবে। যে সমস্ত মাইক্রোটিকে 500-700 ক্লায়েন্ট চলতেছে, তার ওখানে তো অনেক কনফিগারেশন, হঠাৎ করে মাইক্রোটিকে ডিস্টার্ব করলো, নষ্ট হয়ে গেল বা ফ্লাকচুয়েশন করলো, ডিস্টার্ব শুরু হতে পারে। হ্যাঁ, এখন আপনার জাস্ট ব্যাকআপ থেকে নতুন একটা ফ্রেশ মাইক্রোটিকে ওখানে আপলোড করে রিস্টোর করে দিবেন, সমস্ত সার্ভিস আবার কি হয়ে যাবে, রান হয়ে যাবে। তো ব্যাকআপের কনসেপ্ট হচ্ছে মাইক্রোটিকের ক্ষেত্রে যেটা অবশ্যই মনে রাখবেন, সেম মডেলের মধ্যে ব্যাকআপ আপলোড হবে। মনে করেন আমি এখন যে মাইক্রোটিকটা ইউজ করতেছি সেটা মনে করেন মাইক্রোটিক হ্যাপলাইট। হ্যাঁ, তো এটার ব্যাকআপ মাইক্রোটিক হ্যাপলাইটে কি করবে, সাপোর্ট করবে। আপনি অন্য একটা মডেলের মাইক্রোটিকে দিচ্ছেন, সে তো সাপোর্ট করতে পারবে না। বুঝতে পারতেছি? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা ব্যাকআপটা নিব। হ্যাঁ, এই দেখেন এখানে আমার একটা মাইক্রোটিক কনফিগারেশন করা আছে। দেখেন ডাউনলিংক, আপলিংক, তারপরে ডাউনলিংক আপলিংক আছে, ইন্টারফেসের মধ্যে আপলিংক ডাউনলিংক লেখা আছে, আর এরপরে আইপি ডিএনএস এর মধ্যে চারটা লাইন আছে, ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করা আছে। আমরা এটার ব্যাকআপ নিব। ব্যাকআপ নেওয়ার পরে রাউটারকে রিসেট করে দেব। কি করে দিব? রিসেট করে দেব। সবার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। জি স্যার। তাহলে ব্যাকআপের কাজটা হচ্ছে কথা ফাইলস থেকে ব্যাকআপ। আমার এখানে প্রিভিয়াসলি ব্যাকআপ ছিল, আমি এগুলো একটু রিমুভ করে দিই। রিমুভ কিভাবে করে, এখানে ক্লিক করে মাইনাসে ক্লিক করবেন। তাহলে আমি একটা ব্যাকআপ নিচ্ছি। ব্যাকআপ অপশনটা দাও, ফাইলস থেকে ব্যাকআপ। হ্যাঁ, ব্যাকআপ ক্লিক করলাম। ব্যাকআপের একটা নাম দিতে হবে, নাম দিচ্ছি টেস্ট। ব্যাকআপে চাইলে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। হ্যাঁ, আমরা নাম দিচ্ছি 1 2 3 4 একটা পাসওয়ার্ড দিচ্ছি। ব্যাকআপটা আবার এনক্রিপ্টেড হবে। হ্যাঁ, এটা যেখানে সেখানে যে কেউ ওপেন করে দেখতে পারবে না। ঠিক আছে, এনক্রিপশনের অনেকগুলো প্রসেস। আমরা SHA-256 AES অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম SHA-256, এটা হচ্ছে বর্তমানে মোস্ট সিকিউর এনক্রিপশন একটা মেথড। ওকে, সেটাকে দিচ্ছি। আপনি চাইলে ডোন্ট এনক্রিপ্ট করতে পারেন, আমরা এনক্রিপ্ট করব। তাহলে ব্যাকআপ নেম কি? টেস্ট। ব্যাকআপের জন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি। মনে করেন আমি একটা ব্যাকআপ নিলাম, কোনো পাসওয়ার্ড দিই নাই। আমার কলিগ যে আমার কি চাই, খারাপ চাই, সে তো ওই ব্যাকআপটাকে কি করতে পারবে, যে কোনো এক জায়গায় রেজিস্টার করে দিতে পারে, তাই না? তখন সে আমার কনফিগারেশন সব পেয়ে যাবে। তো এটার মধ্যে একটা কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ব্যাকআপ ক্লিক করলাম। এখানে একটা ব্যাকআপ কি হলো, ক্রিয়েট হলো। কি হলো? ব্যাকআপ ক্রিয়েট হলো। ব্যাকআপটাকে ড্র্যাগ এন্ড ড্রপ এভাবে টেনে এনে এখানে ছেড়ে দিলেন। ব্যাকআপটা এখানে চলে আসলো। কোথায়? আমার উইন্ডোজ 10 এর ডেস্কটপে চলে আসলো। বুঝতে পারতেছে? ব্যাকআপ নেওয়া শেষ। কি নেওয়া শেষ? ব্যাকআপ নেওয়া শেষ। আমি এখন এই ব্যাকআপটাকে রিমুভ করে দিই। হ্যাঁ, রিমুভ করে দিলাম। ওকে, সিস্টেম টুলস থেকে, এরপরে টুলস থেকে, সিস্টেম থেকে এটাকে রিসেট করে দিব। কি করে দিব? আমার মাইক্রোটিকটা রিসেট করে দিব। আমার মাইক্রোটিক কিছু কনফিগারেশন আছে, ইন্টারফেসে দেখেন আপলিংক ডাউনলিংক, তারপর আইপি অ্যাড্রেসে কিছু কনফিগারেশন আছে। হ্যাঁ, কনফিগারেশন গুলোকে আমি কি করে দিব? ডিলিট করে দিব। আমরা টেস্ট করব ব্যাকআপটা আসলে পুরোপুরি কাজ করে কিনা সেটার জন্য। তার রিসেট করতে হবে। রিসেট কই থেকে করে? টুলস থেকে। কোথা থেকে রিসেট করে কে বলতে পারবেন? বলেন বলেন বলেন। থেকে রিসেট কনফিগারেশন। কই থেকে? সিস্টেম থেকে না টুলস থেকে? সিস্টেম থেকে। এই যে স্যার রিসেট কনফিগারেশন রিবুটের নিচে একটু নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম থেকে। তাহলে এটা কোথা থেকে? এটা মনে রাখবেন, সিস্টেম থেকে কোথায়? রিসেট কনফিগারেশন। সিস্টেম থেকে লিখে ফেলেন, সিস্টেম থেকে রিসেট, সিস্টেম থেকে রিসেট। ঠিক আছে, এগুলো অনেকগুলো কনফিগারেশন, তো মাঝে মধ্যে আপনারা ভুলে যাবেন। হিউম্যান ব্রেন এটা ভুলে যায়, এটা স্বাভাবিক। তাহলে আমরা রিসেট করে দিচ্ছি। নো ডিফল্ট কনফিগারেশন, নো, হ্যাঁ, ডু নট ব্যাকআপ, কোনো ব্যাকআপ রাখবেন না। চেক মার্ক করে দিচ্ছিলাম, রিসেট কনফিগারেশন করে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস।
যে কোনো জিনিস রিসেট হওয়ার পরে সে একবার রিবুট নিবে। আমার এখানে আমার মূল মাইক্রোটিক কি এটা না, এটা লগ ইন করতে হবে যেহেতু রিসেট হয়ে যাবে। হ্যাঁ, ইউজার নেম কি অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, মাইক্রোটিক লগ ইন করলাম। হ্যাঁ, পাশাপাশি উইনবক্স দিয়ে লগ ইন করি। ওকে, দেখেন আমার এখানে আপলিঙ্ক ডাউনলিঙ্ক লেখা ছিল, লেখাগুলো আছে নাই? নো স্যার। আইপি অ্যাড্রেসেস থেকে এখানে কিছু কনফিগারেশন ছিল, কনফিগারেশন গুলো আছে না স্যার। নাই? তাহলে আমার পুরোপুরি এটা রিসেট হয়ে গেল। তাহলে মনে করেন একটা ডিজিস্টার হলো, ডিজিস্টার হয়ে আমার মাইক্রোটিকের সমস্ত কনফিগারেশন চলে গেল। কিন্তু ভাগ্য বলো আমার কাছে কি আছে, ব্যাকআপ আছে। হ্যাঁ, তো আমি ব্যাকআপ থেকে রিস্টোর করে টেস্ট করব আসলে ব্যাকআপ এন্ড রিস্টোর ব্যাপারটা কাজ করে কি না। তাহলে যাব কোথায়, ফাইলসে, ফাইলস থেকে আপলোডে আসবে। কোথায় আসবো, আপলোড। আপলোড মানে কি আপলোড হবে, ব্যাকআপটা আপলোড হবে। আপলোডে ক্লিক করে ডেস্কটপ থেকে, হ্যাঁ ডেস্কটপ থেকে এই ব্যাকআপটাকে দেখাই দিব। টেস্ট ব্যাকআপটা আপলোড হয়েছে না, ব্যাকআপটাকে এখন কি করলাম, আপলোড করলাম, কিন্তু এটাকে এখনো রিস্টোর করি নাই। এখনো বলি নাই যে হ্যাঁ তুমি রিস্টোর হয়ে যাও, এটা বলি নাই। তাহলে ক্লিক করে দিচ্ছি রিস্টোর, কিন্তু সে রিস্টোর করতে চাইলে সে কি চাইবে, পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, আপনি যে রিয়েল অ্যাডমিন তার পাসওয়ার্ড দেন আমাকে, পাসওয়ার্ডটা দিতে হবে। দিলাম, রিস্টোরে ক্লিক করলাম। ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর কনফিগারেশন রিবুট, যে কোনো জিনিস রিস্টোর হলে এটা রিবুট নিবে। ইয়েস। স্যার আমরা রিস্টোর করতে যে পাসওয়ার্ডটা দিলাম ওইটা কি ব্যাকআপ নেওয়ার সময় যে পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ড স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকআপ নেওয়ার সময় আপনি অ্যাডমিন, আপনি ব্যাকআপ নিয়েছেন, আপনি রিস্টোর করতে পারবেন। ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। একটু আমরা এটা দেখে ফেলি একটু। তাহলে মাইক্রো লগ ইন করে দেখতেছি আমাদের রিস্টোর আসলে সাকসেসফুলি হয়েছে কিনা সেটা দেখবো। এটা বাদ দিয়ে আইপি আমাদের ডাউনলিং আপলিং কিছু কনফিগারেশন ছিল, অ্যাড্রেস থেকে দেখেন অটোমেটিক ডাউনলিং আপলিং লেখাটা চলে আসছে। তারপরে ইন্টারফেস থেকে আপলিং ডাউনলিং লেখাগুলো চলে আসছে। এর মানে কি আমাদের ব্যাকআপ এন্ড রিস্টোরটা সাকসেসফুলি হয়েছে। ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, তার একটা প্রশ্ন ছিল, বলেন। স্যার বলছিলাম যে যদি মানে মাইক্রোটিকে যদি কোনো সমস্যা হয় আইএসপি তে, তাহলে তো ফাইলগুলো ব্যাকআপ রেখে রিসেট করে দিলে তো তাহলে আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, এই তো? হুম, এটাই এটাই। ব্যাকআপের আরো কিছু প্রসিডিউর আছে। হ্যাঁ, ব্যাকআপটাকে অটোমেটিক শিডিউল করতে হয়, এভাবে বসে তো গিয়ে ম্যানুয়ালি ব্যাকআপ নেবে না। হ্যাঁ, শিডিউল ব্যাকআপ করতে হয়, কনফিগারেশন করতে হয়। ব্যাকআপটা অটোমেটিক করতে হয়, কারো একজন মেইলে অটোমেটিক জমা হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। এরপরে মাইক্রোটিক ডিভাইসে যদি কোনো প্রবলেম হয় বা মাঝে মাঝে ডিভাইসগুলো প্রবলেম করে, তখন এভাবে রিস্টোর করে দিলে হয়ে যায়, কিছু করতে হয় না। তবে রিস্টোর করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, মডেল খেয়াল করতে হবে, সেম মডেল হইতে হবে। ঠিক আছে? সেম মডেল না হলে এটা প্রবলেম করতে পারে। মনে করেন আপনার একটা ব্যাকআপ বা আমার একটা ব্যাকআপ, হ্যাঁ, তো আমার হুবহু ও একটা ডিভাইস তো লাগবে, তাই না? ব্যাকআপ মানে কি, সেম সাইজ জিনিস আরেকটা জায়গায় কি হবে, আপলোড হবে। এখন যেখানে আপলোড করতেছে তার জায়গা ছোট, তার স্পেস ছোট, তাহলে সেখানে আপলোড হবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার তাহলে এই ব্যাপারটা খুব মজার ছিল। ব্যাকআপ শিডিউল ওইটা তো আমাদের দেখাবেন না স্যার? হ্যাঁ, এটা আমাদের দেখাবো, শিডিউলে আছে নাকি নাই, না থাকলে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস দেখাইতেন স্যার, যে টার্মিনালের ভিতরে যেটা ব্যাকআপ নেয়, বুঝি নাই কোনটা? টার্মিনাল থেকে স্যার যে ব্যাকআপটা নেয় ওইটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, দেখাবো। আচ্ছা তাহলে আমরা পরবর্তী টপিক চলে আসি।
তার মানে ব্যাকআপ এন্ড রিস্টোর শেষ। এবার আসেন মাইক্রোটিক লগ ডিসক্রিপশন। ওকে, এখন আমরা রিয়েল মাইক্রোটিকে চলে আসি। হ্যাঁ, আমার রিয়েল মাইক্রোটিকে চলে আসি, তাহলে আরো স্মুথলি শিখবেন। এটা আমার মাইক্রোটিক লগ ইন করতেছি। এই দেখেন মাইক্রোটিকের মধ্যে এখানে একটা লগ একটা অপশন আছে। কি একটা অপশন আছে? লগ। লগের সমস্ত ইনফরমেশন চলে আসে। কি চলে আসে? এই দেখেন হাজার হাজার লগ হচ্ছে। দেখেন এখানে লগে কি লেখা আছে? 163 নাম্বার। এবং ইউজার অ্যাডমিন লগ ইন ফ্রম এটা ভায়া ইনবক্স। আমি হচ্ছে অ্যাডমিন, আমি কি দিয়ে ম্যাক অ্যাড্রেস দিয়ে ইনবক্স দিয়ে আমার মাইক্রোটিকটা কি করলাম? লগ ইন করলাম। ঠিক আছে, তো এরপরে দেখেন, এরপর আমরা গতকাল অনেকগুলো কাজ করছি না, ডিসি অ্যাসাইন করছি না, ডিসি টু অ্যাসাইন আইপি ফ্রম এটা সমস্ত কিছু লগে চলে আসে। হ্যাঁ, এরপরে দেখেন এখানে একটা রেড কালার হচ্ছে লগ ইন ফেইলিওর ফর ইউজার ফ্রম এটা। ঠিক আছে, এই ইউজার এই আইপি থেকে একজন ইউজার আমার মাইক্রোটিক লগ ইন করার চেষ্টা করছে ভায়া টেলনেট। কি দিয়ে? টেলনেট দিয়ে। এই রেড কালার হবে তখন যখন কোনো কিছুকে মাইক্রোটিক সাসপিশিয়াস মনে করবে। কি মনে করবে? সাসপিশিয়াস, অপরাধমূলক মনে করবে। দেখেন আমার মাইক্রোটিকে এই আইপি থেকে কেউ একজন লগ ইন করার চেষ্টা করছে, তাহলে এটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। মাইক্রোটি আপনাকে লগ দেখাচ্ছে, লগ ইন ফেইলিওর ইউজার অ্যাডমিন। হ্যাঁ, লগ ইন ফেইলিওর। তাহলে এভাবে আপনি আপনার নেটওয়ার্কটা কি করতে পারবেন? মনিটর করতে পারবেন। কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম হতে গেলে সেটা কি করতে পারবেন? মনিটর করতে পারবেন। বুঝতে পারতেছি? এই দেখেন এখানে আরেকটা আছে ফিল্টার রুল চেঞ্জ বাই অ্যাডমিন। মনে করেন অ্যাডমিন কি কি কাজ করতেছে না করতেছে সেগুলো চলে আসবে। এরপর মনে করেন আমরা সাপোর্টের ইউজার তৈরি করছি না, এই দেখেন আমরা আরেকটা কাজ করি, গতকালকে একটা সাপোর্ট ইউজার তৈরি করছি না, সাপোর্ট ইউজারটা আছে কিনা একবার দেখি। সাপোর্ট দিয়ে লগ ইন করি। লগে আসেন, এই দেখেন ইউজার সাপোর্ট লগ ফ্রম এটা ভায়া ইনবক্স। আমি দেখতেছি কি আমি অ্যাডমিন, আপনি যখন অ্যাডমিন হবেন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন করে আপনি দেখবেন হ্যাঁ আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার এই ব্যক্তি সে মাইক্রোটিক লগ ইন করছে। ঠিক আছে, তাহলে এই লগের ইম্পর্টেন্সটা অনেক বেশি। এই লগের ইম্পর্টেন্সটা কি অনেক বেশি। কোনো প্রকার অপরাধমূলক আপনার মাইক্রোটিক কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতে চাইলে বা কেউ কিছু করতে চাইলে কি হবে? এখানে নোটিফিকেশন চলে আসবে। আবার ক্লায়েন্টের ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট ব্যাড রিকোয়েস্ট পাঠায়, তার ইউজার নেম ভুল দিচ্ছে, পাসওয়ার্ড ভুল দিচ্ছে, সেগুলো এখানে চলে আসবে। কি চলে আসবে? চলে আসবে। হ্যাঁ, বুঝতেছেন ব্যাপারটা? জি স্যার, অনেক সুন্দর ফিচার। ওকে, এখন কথা হচ্ছে এইভাবে লগ জমতে 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 তো আমার মেমোরি খেয়ে ফেলবে। আমার মাইক্রোটিকের মেমোরি জ্যাম হয়ে যাচ্ছে না, অনেক মেমোরি হয়ে যাচ্ছে। আর এরপরে আরেকটা জিনিস আমি এখানে মজার কিছু জিনিস এখানে একটু দেখাই নাই। এই দেখেন আমার উপরে এখানে টাইম দেখা যাচ্ছে, ডেট দেখা যাচ্ছে, আপ টাইম দেখা যাচ্ছে। আমার মাউস কাটছে দেখতেছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো এগুলো আমি রিমুভ করে দিই। তাহলে আপনার মাইক্রোটিকের সিপিইউ ইউজেস, মাইক্রোটিক কি একটা ওএস, এটা কি একটা অপারেটিং সিস্টেম। তাহলে এর মধ্যে কি আছে? র্যাম আছে, সিপিইউ আছে, প্রসেসর আছে, মাদারবোর্ড আছে। আমার সিপিইউ ইউজেস কত পার্সেন্ট? 2%। 2%। আমার মেমোরি ইউজেস কত পার্সেন্ট বা কত এমবি মেমোরি ইউজ হতো? 7.7। হ্যাঁ, আমার মাইক্রোটিক কখন থেকে আপ হয়ে আছে? প্রায় 11 ঘন্টা ধরে এটা আপ হয়ে আছে। 11 ঘন্টা যাবত ডাউন হয় নাই। তারপরে টাইম দেখতে পারবো, ডেট দেখতে পারবো, আরো অনেক কিছু আনা যায় এখানে। আচ্ছা, আরেকটা জিনিস একটু শিখেন, সেটা হচ্ছে মাইক্রোটিকের
সিপি ইউজেস সবসময় লেস দেন 20% রাখতে হবে। মাইক্রোটিকের সিপি ইউজেস সবসময় লেস দেন 20%, 20% বেশি সিপি ইউজেস করা যাবে না। আর সিপি ইউজেস নেটওয়ার্কিং ডিভাইসের সিপি ইউজেস কখন বেড়ে যায়? যখন তার মধ্যে কোনো প্রকার মিসকনফিগারেশন হয়। কি হয়? মিসকনফিগারেশন হয়। মনে করেন আমার এটা হচ্ছে উইন্ডোজ 10, হ্যাঁ, টাস্ক ম্যানেজার আসি, পারফরমেন্স আসেন, দেখেন এটা এভারেজ আমার সিপিইউ 46% ইউজ হচ্ছে, হ্যাঁ, 30%, র্যাম হচ্ছে 40% ইউজ হচ্ছে, হার্ড ডিস্ক এত পার্সেন্ট ইউজ হচ্ছে, ইথারনেট এত পার্সেন্ট ইউজ হচ্ছে, হ্যাঁ। মনে করেন আমার আপনার কম্পিউটারে যে ভাইরাস অ্যাটাক করে, হ্যাঁ, আপনি কোনো ব্রাউজার ইউজ করতেছেন না, কোনো কিছু ইউজ করতেছেন না, বা কম্পিউটারের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে, তখন হঠাৎ করে দেখবেন হার্ড ডিস্ক 100% হয়ে যাচ্ছে। ডিস্ক কখন ইউজ হয়? যখন আমরা হার্ড ডিস্ক ইউজ করি, মানে ডিস্ক ড্রাইভ যেটা স্টোরেজ যখন ইউজ করো, তখন তো ডিস্ক 100% হবে, তাই না? বা পার্সেন্টেজটা বাড়বে। আপনি কোনো কিছু ইউজ করতেছেন না, কিন্তু ডিস্ক দেখা যাচ্ছে 100%, এর মানে হচ্ছে কি আপনার এখানে কোনো একটা সমস্যা হচ্ছে। আমরা যত বেশি ব্রাউজিং করব তত বেশি র্যাম ইউজ হবে। আপনি ব্রাউজিং কিছু করতেছেন না, দেখা যাচ্ছে আপনার র্যাম 100% ইউজ হয়ে যাচ্ছে, এর মানে আপনার কম্পিউটার থেকে কোনো একটা প্রবলেম হচ্ছে। তো মাইক্রোটিকেও এ ধরনের কোনো মিসকনফিগারেশন হইলে সিপি ইউজেস 20% উপর চলে যায়। আর মাইক্রোটিক 20% উপরে গেলে আপনার ওই মাইক্রোটিক থেকে সে প্রপার সার্ভিসটা পাবেন না, ফ্ল্যাকসেশন শুরু হবে। ঠিক আছে, ক্লায়েন্ট একবার ইন্টারনেট পাচ্ছে, একবার ইন্টারনেট পাচ্ছে না, আসতেছে যাচ্ছে, এরকম প্রবলেম হবে। ঠিক আছে, তো এগুলো এখান থেকে মনিটর করবেন। আর এখন যদি হচ্ছে 20% ইউজ হয়ে থাকে তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি স্যার? 20% হলে তেমন হেডেক নিতে হবে না। তো দেখতেছেন যে 20% থেকে একবার স্টেবল 20%, কোনো সমস্যা নাই, কিন্তু 20% থেকে একবার চলে যাচ্ছে 70%, 60%, 90%, 80%, আবার 80% 10 মিনিট থেকে আবার 20%, 30% চলে আসতেছে। তখন হচ্ছে ফায়ারওয়াল যে রুল গুলো ক্রিয়েট করা হয়, হ্যাঁ, ওখানে কোনো একটা প্রবলেম হচ্ছে বা মিসকনফিগারেশন হচ্ছে কোনো এক জায়গায়। আপনার টোটাল মাইক্রোটিকে আপনার চেক আপ করতে হবে, অপ্রয়োজনীয় রুলস গুলোকে ডিলিট করে দিতে হবে। কিছু অপ্রয়োজনীয় রুলস ক্রিয়েট করে মানুষ কি করে না, ডিলিট করতে ভুলে যাবে বা করে না, ওগুলো সব ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, তবে এটা খেয়াল রাখবেন মাইক্রোটিকে সিপিইউ 20% নিচে রাখতে হবে, আর 20% উপরে হয়ে গেলে আপনাকে কনসার্ন হইতে হবে আমার অপ্রয়োজনীয় কনফিগারেশনটা কি, কোনগুলো আছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব, লগ ডেসক্রিপশন, লগের ব্যাপারটা বুঝছেন সবাই? জি স্যার, বুঝছি। ঠিক আছে, এগুলা নিয়ে ভাইবা বিভিন্ন প্রশ্ন করতে পারে, লগ থেকে কি কি দেখা যায়। আর লগ এই লক থেকে যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে র্যাম ইউজ হবে বেশি মাইক্রোটিকের, তো এই হ্যাঁ লক হবে। পূর্বের লক গুলা ডিলিট হয়ে যাবে, আবার মানে অটোমেটিক একটা সিস্টেম করা যায় না যে এই তারিখ থেকে অটো ডিলিট হবে আবার নতুন লগ অ্যাড হবে? হ্যাঁ, আমরা আপনার কোশ্চেনের জন্য এই 8 নম্বর কোশ্চেনে চলে আসলাম, ক্লিয়ার মাইক্রোটিক লগ হিস্ট্রি। ঠিক আছে, আমরা এখন আমাদের মাইক্রোটিকের লগ হিস্ট্রি গুলো ডিলিট করে দিব। ওকে, লগে সাধারণত 1000 জমে, এখানে সিরিয়ালে কত পর্যন্ত আসবে? 1000টা আসবে। কি আসবে? 1000টা আসবে। তাহলে আমরা এগুলোকে ডিলিট করে দিব। কি করব? ডিলিট করব। তাহলে যাব কোথায়? সিস্টেম, সবাই নোট ডাউন করতে পারেন। সিস্টেম থেকে লগইং, লগইং থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে মেমোরি, মেমোরিতে ডাবল ক্লিক করব। লাইনস কত আছে এখানে? আচ্ছা, এটা সাপোর্ট ইউজার দিয়ে লগইন করা, তো আমি ডিলিট করতে পারতেছি না, আমাকে অ্যাডমিন ইউজার দিয়ে লগইন করতে হবে। অ্যাডমিন,
এখানে 1000 লাইন হবে, কত কত লাইন হইতে পারে? 1000 লাইন জমতে পারে ডিফল্ট। হ্যাঁ, আপনি এখানে যখন এক করে দিবে, আমি চাচ্ছি আর কোন লাইন থাকবে না, শুধু এক লাইন থাকবে। অ্যাপ্লাই, ওকে, আমার সমস্ত লগ কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। লগ অ্যাকশন চেঞ্জ বাই অ্যাডমিন। ঠিক আছে, এখন আবার এখানে যদি এক থেকে যায় তাহলে আর কোনো লগ আসবে না, আপনি এখানে আবার 1000 করে দিবেন। অ্যাপ্লাই, ওকে, তাহলে এখন আস্তে আস্তে আবার লগ জমতে থাকবে। তো এইভাবে উইকলি একবার ডিলিট করে দিলে হচ্ছে। হ্যাঁ, উইকলি একবার ডিলিট করে দিলে হচ্ছে আপনার লগগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্যার 1000 এর কম বেশি দেওয়া যাবে না স্যার? হ্যাঁ, যাবে যাবে, এখানে আপনি 500 দিতে পারেন, মনকে আমি 500 দিতে পারেন, ইচ্ছে মতো দেওয়া যাবে। ঠিক আছে, চেঞ্জ করা যাবে। মানে সর্বোচ্চ তাহলে 1000। সর্বোচ্চ ডিফল্ট আমি একটু টেস্ট করি, 10,000 দিয়ে দেখি। হ্যাঁ, 10,000ও নিচ্ছে। হ্যাঁ, 10,000 দেওয়া যাবে, নিচ্ছে। হ্যাঁ, 10,000ও নিচ্ছে। তাহলে লগের ইম্পর্টেন্সটা বুঝা গেছে। লগের সাহায্যে সমস্ত স্যার ইনফরমেশন পাওয়া যাবে। আর মাইক্রোডিকের র্যাম খালি রাখার জন্য, সিপি ইউজেস খালি রাখার জন্য আপনি লগগুলো ডিলিট করে দিবেন। এই দেখেন আমার সিপি ইউজেস এখন 2-3% এর মধ্যে থেকে যাচ্ছে। আর যখন আমরা কাজ করতেছিলাম তখন মাঝে মধ্যে কি হতো, একটু 10% চলে আসতো। হ্যাঁ, বলেন। স্যার একটা অপশন দেখছিলাম স্যার, স্টপ অন ফুল, ওইটা যদি দেওয়া হয় তাহলে স্যার একটা একটা করে চলে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টপ অন ফুল। জি স্যার। তাহলে ফুল হলেই কি হবে, এই স্টপ অন ফুল মানে আপনি 1000 দিচ্ছেন তো, জি তাহলে 1000 হওয়ার পরে শেয়ার লগ নিবে না। জি সেই জন্য আমরা এটা দিব না, কারণ আমার সমস্ত লগ রাখতে হবে। হ্যাঁ, কারণ কোনো প্রকার অকারেন্স হলে আমাকে তো ফাইন্ড আউট করতে হবে, তাই না? জি তোর জন্য সেই জন্য আমরা স্টপকে চেক মার্ক করব না। 1000 হওয়ার পরে যদি 1000 হয়, হ্যাঁ, লাস্ট 1000টা থাকবে এখানে। কি হবে, লাস্ট 1000টা থাকবে। ওকে, জি জি স্যার। স্যার। তাহলে আমরা এটা শেষ করলাম। ওকে, ক্লিয়ার মাইক্রোডিক লগ হিস্ট্রি। আচ্ছা, আমরা এটাতে আজকে ক্লাসটা কি আসি, মাইক্রোডিক কনফিগার বাই কমান্ড লাইন। হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা যে মাইক্রোডিক গ্রাফিক্যাল কনফিগার করছি সেটাই কমান্ড লাইনে কনফিগার করা। সেটা আর একটু পরে দেখি, আর একটু কয়েকটা মজার কাজ করে ফেলি। ক্লাস নাম্বার 3, প্রথম টপিক, মাইক্রোডিক লগ ইন বাই পুটি টেলনেট এসএসএফ অন সো অন। ওকে, আপনাদেরকে প্রশ্ন করতে পারে কতভাবে মাইক্রোডিক লগ ইন করা যায়। প্রশ্ন কি করতে পারে, কতভাবে মাইক্রোডিক লগ ইন করা যায়, বা আপনি কতভাবে মাইক্রোডিক লগ ইন করতে পারবেন। কে কে বলতে পারবেন, এই অ্যান্সারটা কে দিতে পারবেন? কনসোল কেবল দিয়ে আর পার্টি বা টেলনেট বেসিস দিয়ে দুইভাবে তো। ওয়েব পিক, এই যে কি বলে ওয়েব পিক বলো না, ওয়েব পিক মনে হয় না। ওয়েব পিক হচ্ছে, মনে করেন মাইক্রোডিকের মধ্যে কি করলেন, একটা কনসোল বা ইউটিপি কেবল লাগাইলেন, লাগানোর পরে ব্রাউজার ওপেন করলেন, ব্রাউজার দিয়ে মাইক্রোডিকের ডিফল্ট গেটওয়ে 192.168.88.1, আচ্ছা আমার লেন আইপি যেহেতু চেঞ্জ, সেহেতু ওইটা দিয়ে লগ ইন করতে হবে। আমার ডিফল্ট গেটওয়ে কত, 172.31.0.10, 172.31.0.10। দেখি লগ ইন করা যায় না, দেখি না। এই দেখেন, এটা মাইক্রোডিকের একটা ইন্টারফেস।
এই ইন্টারফেসে কি বলা হয়? ওয়েব পিক। কি বলা হয়? ওয়েব পিক লগইন। পাসওয়ার্ড দিতে হবে, ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, লগইনে ক্লিক করলাম। আমরা যে উইনবক্সে মাইক্রোটিক লগইন করছি না, এটাও সেম একই মাইক্রোটিক। এই মাইক্রোটিক এভাবেও লগইন করা যায়, ঠিক আছে? এই সেম কনফিগারেশন, একটু এটা ইন্টারফেস একটু ডিফারেন্ট। সবচেয়ে সুন্দর ইন্টারফেস আসে উইনবক্স দিয়ে, যার কারণে উইনবক্স সবাই ইউজ করে। তো এইভাবে মাইক্রোটিক লগইন করাকে কি বলা হয়? ওয়েব পিক বলা হয়। কি বলা হয়? ওয়েব পিক লগইন। আর এটা লগইন করতে হয় যদি ফ্রেশ মাইক্রোটিক হয় তাহলে ডিফল্ট গেটে 192.168.88.1 ডিফল্ট গেটওয়ে দিয়ে। আমার এখানে ডিফল্ট গেটে আমি চেঞ্জ করে ফেলছি, তো আমার ডিফল্ট গেটে যেটা আমি চেঞ্জ করে ফেলছি সেটা দিয়ে আমি লগইন করছি। বুঝতে পারলাম? জি স্যার। স্যার হ্যাপলাইটে যে 4টা পোর্ট থাকে এর মধ্যে কোনটাকে কনসোল হিসেবে ব্যবহার করা যাবে? সবগুলোতে করা যায়। সবগুলাতে? হ্যাঁ, সবগুলো করা যায়, ঠিক আছে? তাহলে এই লগইনকে বলা হয় কি ওয়েব পিক। ওয়েব পিক কখন লগইন করব? যখন মাইক্রোটি আপনার কাছে, আপনি ইউটিপি কেবল দিয়ে লগইন করবেন, কেবল আপনার ডেস্কটপে লাগানো আছে, তখন এটা দিয়ে লগইন করবেন, ঠিক আছে? সেকেন্ড, উইনবক্স দিয়ে লগইন আমরা শিখছি, তাই না? উইনবক্স দিয়ে আমরা লগইন তো করতে পারি। ওকে, এখন আমি আরো কয়েকটা প্রসেস দেখাবো। আরেকটা মজার, আপনার আচ্ছা আপনাদের কুটি সফটওয়্যারের সাথে তো আপনারা পরিচিত আছেন, তাই না? জি স্যার। জি স্যার। সবাই তো ডাউনলোড করতে পারেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমার মাইক্রোটিকের আইপি আমাকে জানতে হবে। হ্যাঁ, মাইক্রোটিকের ইন্টারনেট আইপি। মাইক্রোটিকের কি আইপি জানতে হবে আমাকে? ইন্টারনেট আইপি। অর্থাৎ আইএসপি আমাকে যে আইপিটা দিচ্ছে, মাইক্রোটিকের একটা হচ্ছে ইন্টারনেট আইপি যেটা আইএসপি দিচ্ছে বা যেটাকে আমরা আপলিঙ্ক বলছি। আর আমার লোকাল আইপিটা আমার মতো করে আমি সাজাচ্ছি। আমার ইন্টারনেট আইপি হচ্ছে 172.31, সরি ভুল হচ্ছে। আমার ইন্টারনেট আইপি আমি একটু দেখিনি। হ্যাঁ, আইপি অ্যাড্রেসেস সিপিইউ আইডি তো আমার হচ্ছে 10.11.2.181। এটা হচ্ছে আমার ইন্টারনেট আইপি। হ্যাঁ, আইপি থেকে আইপিটা দিচ্ছে আমাকে 10.11.2.181। তাহলে আমরা এখন টেলনেটে আসবো। কুটি ইউজ করে এসএসএস এর মাধ্যমে লগইন করব 10.11.2.181। এসএসএস এর এর পোর্ট নাম্বার কত? এসএসএস এর পোর্ট নাম্বার কত? 22। এসএসএস এর পোর্ট নাম্বার হচ্ছে 22। এগুলো পরীক্ষা আসছে, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো পোর্ট নাম্বার আছে। টেলনেটের পোর্ট নাম্বার হচ্ছে 23। টেলনেটের পোর্ট নাম্বার হচ্ছে 23। এখন আমরা কুটি সফটওয়্যার ডাউনলোড করে এসএসএস এর মাধ্যমে মাইক্রোটিক লগইন করব। হ্যাঁ, আইপি দিব, মাইক্রোটিকের আইপি পোর্ট নাম্বার ওপেন দিব। দেখেন লগইন অ্যাজ, আমি কি হিসেবে লগইন করব? অ্যাডমিন। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড এখানে দেখা যাবে না আপনাদের। লগইন হয়েছে? তবে এগুলোর সাহায্যে লগইনটা হবে কি ওই লিনাক্স ওএস, মানে লিনাক্স মোডে আসবে, গ্রাফিক্যাল মোডে আসবে, কোন মানে কমান্ড মোডে আসবে। তাহলে এটা কি দিয়ে লগইন করছি? এসএসএস দিয়ে। কি দিয়ে লগইন করছি? এসএসএস দিয়ে। হ্যাঁ, আপনি চাইলে এটা কি ভিএমওয়্যার করা যাবে? হ্যাঁ, ভিএমওয়্যারও যাবে, পারবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন আমরা এখান থেকে বের আসি, এক্সিট। এখন আমরা টেলনেট দিয়ে লগইন করব। কি দিয়ে লগইন করব? টেলনেট দিয়ে। কুটি ওপেন করলাম। আমার আইপিটি কত ছিল? 10.11, আমি তো ভুলে গেলাম। 10.11.2.181। 10.11.2.181। টেলনেট, এখানে টেলনেট সিলেক্ট করবেন। হ্যাঁ, টেলনেট সিলেক্ট করলে এখানে পোর্ট নাম্বার চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? পোর্ট নাম্বার। ওপেনে ক্লিক করবেন। কানেকশন রিফিউজ, লগইন করা যায় নাই। কেন করা যায় নাই?
কারণ টেলনেটটাকে এনাবল করতে হবে, টেলনেটকে অ্যালাউ করতে হবে, কি করতে হবে? মাইক্রোটিক থেকে অ্যালাউ করতে হবে। কাকে? টেলনেটকে। অ্যালাউ কই থেকে করে? আইপি থেকে সার্ভিসেস, আইপি থেকে কি সার্ভিসেস। দেখেন এখানে এফটিপি অ্যালাউ করা আছে, এফটিপি এর পোর্ট কত? 21, এসএসএস এর পোর্ট কত? 22। টেলনেটটা ডিসেবল করা আছে, কি করা আছে? ডিসেবল করা আছে, তো এটা এনাবল করে দিতে হবে। এখন এটা কি হয়ে গেল? এনাবল হয়ে গেল। হ্যাঁ, এখন টেলনেট দিয়ে লগইন করা যাবে। 10 11 2 181 টেলনেট সিলেক্ট করে দিলাম, ওপেন দিলাম। দেখেন মাইক্রোটিক লগইন ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড ভুল হয়েছে, আমি আবার পাসওয়ার্ডটা দিই। লগইন হয় নাই। 10 11 2 181 টেলনেট হচ্ছে সিলেক্ট পেজ, অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে। লগইন হচ্ছে, এখন মাইক্রোটিক লগইন করলাম। ঠিক আছে, তো আপনার যখন আর কি অ্যাডভান্স পর্যায়ে যাবেন তখন এভাবে রিমোটলি যে কোনো নেটওয়ার্কিং ডিভাইস পুটি নামক সফটওয়্যার ইউজ করে টেলনেট অথবা এসএসএস দিয়ে লগইন করতে হয়। তো মাইক্রোটিকেও সেরকম লগইন করতে হয়। বুঝে দিতে পারলাম? জি স্যার। আর পুটি দিয়ে কি এই দুই ভাবেই লগইন করা যায়, একটা হচ্ছে টেলনেট আর একটা হচ্ছে এসএসএস। আপনি আবার মাইক্রোটিক অ্যাডমিন যেভাবে কনফিগারেশন, আমি অ্যাডমিন মনে করেন আমি পুটি অ্যালাউ করে নি, এসএসএস অ্যালাউ করছি, তাহলে শুধু এসএসএস দিয়ে করা যাবে, টেলনেট দিয়ে করা যাবে না। ঠিক আছে, তাহলে মাইক্রোটিক কয়ভাবে লগইন করা যায়? এক হচ্ছে ওয়েব পেজ, 2 হচ্ছে এসএসএস, 3 হচ্ছে টেলনেট, 4 হচ্ছে কি উইনবক্স। ওকে, এতগুলো প্রসেসে মাইক্রোটিক লগইন করা যায়। আবার আরো মজার ব্যাপার দেখেন, টুলস থেকে টেলনেট আপনি চাইলে এই একটা মাইক্রোটিকে ঢুকে অন্য আরেকটা মাইক্রোটিকে লগইন করতে পারবেন। এখানে টেলনেট সিলেক্ট করলেন, এসএসএস সিলেক্ট করলেন বা ম্যাক টেলনেট সিলেক্ট করলেন। হ্যাঁ, এখানে আইপিটা বসিয়ে দিবেন। হ্যাঁ, আমার আইপিটা কত ছিল দেখি এখান থেকে আবার এটা লগইন করা যায় কিনা। 10.2 2 181 টেলনেট দিলাম। এই দেখেন আমি আমার মাইক্রোটিকে ঢুকে আবার টেলনেট করে আবার লগইন করতেছি। ইউজার নেম চাচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড চাচ্ছে। ঠিক আছে, বুঝাতে পারতেছি? আপনি যখন কর্পোরেট জবে যাবেন, আপনার অফিস হবে 10টা, ব্রাঞ্চ অফিস হবে না অনেকগুলা, তো সবগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। তো আপনি কি করতে হবে? এভাবে টেলনেট করে এক মাইক্রোটিকে ঢুকে আরেক মাইক্রোটিকে ঢুকতে হবে, টেলনেট বা এসএসএস করে। বুঝাতে পারছি? জি স্যার। তাহলে এই জিনিসটা শেষ হলো। কোনটা শেষ হলো? এটা শেষ হলো। ওকে ওকে স্যার। জি স্যার। এই বিরতি লাগবে নাকি? না সবাই স্যার। টায়ার্ড হয়ে যান নাই তো? ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। এবার আসেন পোর্ট ব্লক। কি ব্লক? পোর্ট ব্লক। ব্রাউজার আসি, মনে করেন আমার হচ্ছে c1live.com। এটা একটা লোকাল সাইট, c1movies.com দিচ্ছি। আমি মনে হয় এটা অ্যালাউ করে রাখছি, ক্রিয়েট করি। দেখেন আইপি ফায়ারওয়াল রুলস নাই +739 ডিলিট তো হওয়ার কথা না। এটা তো মরে গেল।
সাইট নিয়ে ব্রাউজ করছেন। আচ্ছা আচ্ছা দেখেন এটা একটা মুভিস, এটা একটা টিভি সাইট আছে। হ্যাঁ, এটা আমার আইএসপির একটা লোকাল টিভি সার্ভার। এখান থেকে আমরা বিভিন্ন চ্যানেলগুলো দেখতে পারতেছি। হ্যাঁ, কিন্তু দেখেন আপনারা সবাই জানেন এটা নট সিকিউর। এটা কি না? সিকিউর না। মনে করেন আমরা যদি ফেসবুকে আসি, হ্যাঁ, ফেসবুক, এখানে একটা কি আছে? তালা সিম্বল আছে। কি সিম্বল আছে? স্যার Lock তালা, লক সিম্বল। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এই আমার কথা ব্রেক হয়েছিল। জি স্যার স্যার। এখন শোনা যাচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আবার রিপিট করি তাহলে। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে পোর্ট ব্লকটা শিখবো। হ্যাঁ, পোর্ট ব্লক। একটা সাইট ওপেন করলাম c1live.com। এই সাইটটা নট সিকিউর লিখা আছে। কি লিখা আছে? ইউর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। আবার ফেসবুকে যান, এখানে একটা তালা সিম্বল আছে না, এর মানে কি এটা সিকিউর। জি স্যার। তাহলে কয়েকটা পয়েন্ট শিখেন। এসটিটিপি, এসটিটি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা পোর্ট নাম্বার হচ্ছে 80 কত 80। আর এটা হচ্ছে HTTPS। আমাদের কিছু সাইট আছে, আমাদের ফেসবুক, ইউটিউব, ভালো সাইটগুলো দেখবেন সব HTTPS। এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এরপর হচ্ছে পোর্ট হচ্ছে 443। ঠিক আছে, এখন আমরা আরো একটা সাইট ওপেন করি। মনে করেন আমার ইউটিউব চ্যানেলের সাইটটা বা আমার ওয়েবসাইটটা। এটা কাজ চলতেছে এখনো। আর যাই হোক, হ্যাঁ, এটা দেখেন সিকিউর একটা সাইট। হ্যাঁ, HTTPS, এখানে তালা সিম্বলটা দেখাচ্ছে। ফেসবুকের সাইটও কি দেখাচ্ছে? দেখেন তালা সিম্বলটা দেখাচ্ছে। আপনি যদি ইউটিউবে যান, এখানে দেখেন কি দেখাচ্ছে? এই তালা সিম্বলটা আছে। কি আছে? তালা সিম্বলটা আছে, মানে এই সাইটগুলো হচ্ছে সিকিউর। ওকে, আচ্ছা একটু বলেন তো, এই এখন যে কথাগুলো বললাম, সিকিউর, পোর্ট নাম্বার, এই কথাগুলো কে কে আগে থেকে জানতেন না? স্যার এটা জানতাম যে এইচটিটিপি আর এইচটিটিপিএস নামে দুইটা আলাদা জিনিস। আচ্ছা হ্যাঁ, তাহলে আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু জানবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি একটা কর্পোরেট এনভায়রনমেন্টে জব করেন, আপনার এমপ্লয়িরা এরকম আনসিকিউর সাইট গুলোতে ব্রাউজ করতেছে। এখন আনসিকিউর সাইট গুলোতে কি থাকে? অনেক প্রকার সাসপিশিয়াস এবং মেলিশিয়াস কন্টেন্ট থাকে। হ্যাঁ, মানে এই কন্টেন্ট যদি আপনার নেটওয়ার্কে চলে আসে, আপনার নেটওয়ার্কে তো ডিজিস্টার হয়ে যেতে পারে, তাই না? এখন কোনো প্রকার আইটি রিলেটেড কোনো ডিজিস্টার হইলেও আপনি আইটি এক্সিকিউটিভ, আপনাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে, তাই তো? তাহলে এখন আইটি অফিসার হিসেবে আপনি কি করে দিতে হবে? এই সাইটগুলো ব্লক করে দিতে হবে। কি করতে হবে? ব্লক করে দিতে হবে, যেন ক্লায়েন্ট শুধুমাত্র সিকিউর সাইটগুলো ব্রাউজ করতে পারে। কি করতে পারে? সিকিউর সাইটগুলো ব্রাউজ করতে পারে। এন্ড এই ব্লকটা আমরা ইউটিউব মাইক্রোটিক থেকে করব। ঠিক আছে, তাহলে চলেন আমরা মাইক্রোটিকে যাই। আমরা দেখলাম কোনো কনফিগারেশন ছাড়া এগুলো এই সাইটে লগইন হচ্ছে এখন। হ্যাঁ, আমরা ব্লক করার পর টেস্ট করব সাইটটা অ্যাক্সেস বন্ধ হয়েছে কিনা। মাইক্রোটিকে আসলাম,
আইপি, আইপি থেকে কোথায় যাব, ফায়ারওয়ালে যাব, ফিল্টার রুলস ক্লিক করব, জেনারেল আসবে। ফিল্টার রুলস থেকে কোথায়, জেনারেলে। সোর্স অ্যাড্রেস মানে আমার পিসি সোর্স অ্যাড্রেস কে, যাকে আপনি অ্যাক্সেস দিতে চাইবেন না, আপনি চাচ্ছেন একটা পুরো নেটওয়ার্ক অ্যাক্সেস দিবেন, তাহলে পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে দিবেন। আপনি যদি চান একজনকে অ্যাক্সেস করতে দিব না, তাহলে ওর আইপিটা দিয়ে দিবেন। এখন আমি চাচ্ছি কি আমাকে আর অ্যাক্সেস করতে দিব না, তাহলে আমার আইপিটা দিতে হবে। আমার আইপি কত সেটা দেখি। আইপি কমান্ড তো সবাই জানেন তাই না, if config একশো 72.31.09। তাহলে সোর্স অ্যাড্রেস কি এটা, আমি আমার পিসি কে আর আনসিকিউর সাইটের অ্যাক্সেস দিব না, তাহলে কি করলাম, সোর্স অ্যাড্রেসটা দিয়ে দিলাম। কি করলাম, সোর্স অ্যাড্রেসটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আর কিছু করতে হবে না। ওকে, অ্যাপ্লাই, অ্যাডভান্স আসেন, এক্সট্রা অ্যাকশন, আর কি কাজ আছে এখানে, কোথায় যেন সেটা, প্রোটোকল 6, প্রোটোকল 6 হবে টিসিপি ডেস্টিনেশন পোর্ট। আমরা জানি, আমরা কি জানলাম, এই সাইটগুলো, এই আনসিকিউর সাইটগুলো কোন পোর্টে হোস্টিং করা হয়, 80 পোর্টে থাকে। কোন পোর্টে থাকে এগুলা, 80 পোর্টে থাকে। হ্যাঁ, তাহলে আমরা ওই পোর্টটাকে ব্লক করে দিব। তাহলে মাইক্রোটিক থেকে আমি এখানে ডেস্টিনেশন পোর্ট 80 দিয়ে দিলাম। এই আইপি সোর্স সার্ভিস, এই ইউজার তার ডেস্টিনেশন হচ্ছে 80 পোর্ট। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই দিলাম, অ্যাকশন এসে কি হবে, রিজেক্ট হবে। সে যদি এই পোর্টে রিকোয়েস্ট পাঠায়, অর্থাৎ আমার এই আইপি থেকে যদি 80 পোর্টে রিকোয়েস্ট পাঠায়, সেটা কি হবে, রিজেক্ট হয়ে যাবে। কি হবে, রিজেক্ট হয়ে যাবে। তারপর 6 টিসিপি ওটা দিয়ে কি বোঝায়? এখানে অনেক ধরনের প্রোটোকল আছে। হ্যাঁ, এখানে অনেক ধরনের প্রোটোকল আছে। ওইটা আমরা ইয়াতে কিছু, ওই আমরা সিসকো সাইটে যখন একটু পড়াশোনা করব তখন টিসিপি ইউডিপি অপশনটা আসবে। টিসিপি কি জিনিস, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি কি জিনিস, তখন ওখানে ব্যাপারগুলো একটু ডিটেলস আসবে। হ্যাঁ, আমরা এই থিওরিতে যাচ্ছি না। হ্যাঁ, প্রোটোকল হচ্ছে টিসিপি প্রোটোকল গুলা। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে এই আইপি থেকে 80 পোর্টের রিকোয়েস্ট গুলো কি হবে, রিজেক্ট হবে। অ্যাকশন থেকে কি হবে, রিজেক্ট হবে। অ্যাপ্লাই ওকে দিলাম। আমি এখন টেস্ট করি, আমাকে কি করে দিল, এই সাইট ব্লক করে দিল। এখন এটা ক্যাশ থেকে কিছুক্ষণ দেখাইতে পারে, তাহলে আমরা ব্রাউজারটা একবার ক্লোজ করে দিই, আবার ব্রাউজারটা ওপেন করি। C1 লাইভ সাইটের নাম কি ছিল, c1live.com। দিস সাইট ক্যান নট বি রিচ, দিস সাইট ক্যান নট বি রিচ। কেন রিচ করা যাচ্ছে না, কারণ আমরা এটাকে মাইক্রোটিকে ব্লক করে দিচ্ছি। আমরা এই ব্লকটাকে এখন ডিলিট করে দিই, কনফিগারেশন এটা করছিলাম, ডিলিট করে দিচ্ছি। তাহলে এখন আবার অ্যাক্সেস করতে পারবে, দেখি অ্যাক্সেস করতে পারে কিনা। ঠিক আছে, এখন অ্যাক্সেস করা যাচ্ছে আবার। জি স্যার। মজার না ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে, এইভাবে আপনি আপনার নেটওয়ার্কটাকে অ্যাডমিনিস্ট্রেশন করবেন। নেটওয়ার্ক থেকে আপনার হাতে কি হবে, নেটওয়ার্ক কন্ট্রোল হবে। ওকে, তো মাইক্রোটিক দিয়ে এই ধরনের অ্যাডভান্স কাজগুলো করা যায়। তাহলে এবার আসেন আমরা পরবর্তী টপিকসে চলে আসি। পরবর্তী টপিকস একটা হচ্ছে ফেসবুক ব্লক করবো, আর একটা হচ্ছে ইউটিউব ব্লক করবো। কি করবো, ফেসবুক ব্লক করে দিব, আর একটা হচ্ছে ইউটিউব ব্লক করে দিব। ওকে, সবাই রেডি তো? জি স্যার। স্যার আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে লেয়ার 7 প্রোটোকল, ফেসবুক ইউটিউব এগুলো ব্লক করতে হয় লেয়ার 7 প্রোটোকল থেকে। কই থেকে করতে হয়, লেয়ার 7 প্রোটোকল। 7 প্রোটোকল থেকে। এখানে প্লাস সিম্বলে ক্লিক করবেন, নাম দিব আমরা ফেসবুক ব্লক। ফেসবুক ব্লক নাম দিলাম। হ্যাঁ,
আচ্ছা, এগুলো এক্ষেত্রে স্ক্রিপ্টিং ইউজ হয়, কি ইউজ হয়? স্ক্রিপ্টিং। স্যার আগের মতো ব্লক করা যাবে না এখানে আইপি দিয়ে? না না, এখন পোর্ট ব্লক করলে, হ্যাঁ, পৃথিবীর সমস্ত সাইট সিকিউর, মানে ম্যাক্সিমাম সাইট সিকিউর সাইট। আপনি যে 443 কে, মানে আমি যদি এই পোর্টকে ব্লক করে দিই 443 কে, তাহলে তো আমরা কোনো সাইটে ব্রাউজ করতে পারবো না, তাই না? সব সিকিউর সাইট বন্ধ হয়ে যাবে। সিকিউর সাইট সব বন্ধ হয়ে যাবে, আপনার প্রথম আলো বন্ধ হয়ে যাবে, বিডি জবস বন্ধ হয়ে যাবে, আপনার অফিসের সাইট বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় বিডি সার্ভার সলিউশন আমার সাইটে বন্ধ হয়ে যাবে, তাহলে তো আসলে ইন্টারনেটে চলে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এভাবে পোর্ট ব্লক দিয়ে করব না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব, লেয়ার 7 প্রোটোকল থেকে এই কাজটা করব। এখানে এখন একটা স্ক্রিপ্টিং ইউজ হবে। আমি স্ক্রিপ্টিংটা মুখস্থ করতে হবে না, স্ক্রিপ্টিং হচ্ছে এটা, এটা কপি পেস্ট করবেন। কপি করলাম, এখানে জাস্ট এখানে কোনো স্পেস কপি করার সময় খেয়াল করবেন, অনেকে স্পেস কপি করে ফেলে, ঠিক আছে? আমি এখানে একটা স্পেস বাড়িয়ে দিলাম, তাহলে কাজ করবে না। অ্যাপ্লাই ওকে। কি করছি, প্রথম কাজ কি করলাম, আইপি থেকে লেয়ার 7 প্রোটোকল নাম দিলাম ফেসবুক ব্লগ, এরপরে স্ক্রিপ্টে ইউজ করলাম, অ্যাপ্লাই ওকে। ওকে, এখনো কাজ শেষ হয়নি, আর একটু ধৈর্য ধরতে হবে। এর আগে আমরা একটু দেখি আমার ফেসবুক ব্রাউজ হচ্ছে কিনা। তাহলে ফেসবুক ব্রাউজ হচ্ছে, তাই তো? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে কাজ হচ্ছে ফিল্টার রুল আসবে। কোথায় আসবেন? ফিল্টার রুল আসবে। ফিল্টার রুল থেকে আমরা প্লাস সিম্বলে ক্লিক করব, জেনারেল আসবো, সোর্স অ্যাড্রেস আমার আইপিটা দিতে পারি। আমার আইপিটা কত ছিল? 172.31.0.9। সেন্টে নিয়ে একটু স্যার আলোচনা করে। কি নিয়ে? কি নিয়ে? স্যার চেইন ফরওয়ার্ড, ওই অপশনটা নিয়ে মনে হয় বলেছে। আচ্ছা আচ্ছা, চেইন, আচ্ছা আচ্ছা আচ্ছা। সোর্স অ্যাড্রেস এই আইপিটা দিলাম, ঠিক আছে? এই আইপি থেকে ফেসবুকে রিকোয়েস্ট গেলে সে কি পাবে না? অ্যাক্সেস পাবে না, ঠিক আছে? এরপরে অ্যাডভান্স আসবেন, এখানে আর কোনো কাজ নাই। অ্যাডভান্স লেয়ার 7 প্রোটোকল থেকে আমরা যে একটা রুলস ক্রিয়েট করছি না একটু আগে, এখানে সেটাকে দেখাই দিতে হবে। হ্যাঁ, ফেসবুক ব্লক, এটাকে নামটা দেখাই দিলাম। কি করলাম? নামটা দেখাই দিলাম। প্রথম কাজ জেনারেল থেকে আপনার আইপি অ্যাড্রেসটা দিলাম, আমার পিসির আইপি অ্যাড্রেসটা দিলাম। অ্যাডভান্স থেকে লেয়ার 7 প্রোটোকল কি হলো? ব্লক হইলো। এরপরে অ্যাকশন থেকে রিজেক্ট অথবা ড্রপ, একই কথা, রিজেক্ট দিলেও কাজ হবে, ড্রপ দিলেও কাজ হবে। অ্যাপ্লাই ওকে। আমি আবার রিপিট করে লেয়ার 7 প্রোটোকলে এখানে স্ক্রিপ্টে ইউজ করব, আপনার যে রুলস করতেছেন তার একটা নাম দিবেন। এরপর ফিল্টার রুল থেকে রিজেক্ট হবে, হ্যাঁ, সোর্স আইপি গুলা এই আইপি রিকোয়েস্ট যদি যায় কি হবে? সে ব্লক করে দিবে, ঠিক আছে? আসেন আমরা এবার একটু টেস্ট করি। আমি যদি এখন এখানে ব্রাউজ হবে, কারণ এটা ক্যাশ থেকে দেখাবে, তো ব্রাউজারটা ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, আমি এই ব্রাউজার, আমার ক্যাশে অনেক ফাইল জমা আছে, আমরা এই ব্রাউজার থেকে, এই ব্রাউজারটা আমি ইউজ করি না, তো আমি এটি ইউজ করি। ক্লিক করলাম, ঘোরা শুরু হয়ে গেছে। ফেসবুক লগ ইন করা যাচ্ছে?
অর্থাৎ সার্চ ইঞ্জিন থেকে সে সার্চ দিল, কিন্তু যখন লগ ইনে দিচ্ছে কি চলে আসলো, সাইট ক্যান নট বি রিচ, সাইট ক্যান নট বি রিচ। তাহলে আমার ফায়ারওয়াল রুলটা কি করছে, কাজ করছে, কি করছে, কাজ করছে। বুঝতেছেন? একদম সিম্পল। হ্যাঁ, এগুলা অনেকগুলো ভিডিও পাবেন টিউটোরিয়াল, 10-15 মিনিট ধরে অনেক ঘাটাঘাটি করে ফেলছে, অনেক তুফান করে ফেলছে। তাহলে জাস্ট সিম্পল সিম্পল 3 মিনিটের কাজ, 1 মিনিটের কাজ, 3 মিনিটের ভিডিও গুলা। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন, লেয়ার 7 থেকে এটা করলেন, আর এখান থেকে ফিল্টার রুল করলেন। হ্যাঁ, আমি আর শেষ করি, এটা করলেন, এন্ড এটা তো আমার একটা পিসিতে ব্লক হইলো। এন্ড আপনার তো অফিসে বা কর্পোরেট এনভায়রনমেন্টে আপনার তো হবে যে আপনার এই ফ্লোরে কাউকে কি করবেন, অ্যাক্সেস দিবেন না ফেসবুকে। তখন আপনি কি করতে হবে, টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। কি দিতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস। মনে করো আমি যদি এখানে 172.0.0/16 দিয়ে দিই, হ্যাঁ, অর্থাৎ আমার এই অ্যাড্রেস থেকে, এই যে অ্যাড্রেস এখানে 2 তে মনে করো আমার 200 যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ, আমি যদি পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দিয়ে দিই 172.0.0/16, হ্যাঁ, তখন এই নেটওয়ার্ক থেকে কেউ আর কি পাবে না, ফেসবুকের অ্যাক্সেস পাবে না। বুঝতে পারলাম? স্যার হ্যাঁ, ভিপি আর আপনি যদি আরো মজা করতে চান, অফিসে করতে এসে পারবো? চাচ্ছেন যে, হ্যাঁ বলেন। স্যার ভিপিএন ইউজ করলে কি আবার অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, ভিপিএন ইউজ করলে অ্যাক্সেস করতে পারবে। ভিপিএন এর জন্য আপনাকে অন্য একটা ব্লকিং সিস্টেমে যেতে হবে। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আমরা তো এখানে ডোমেইন নেমটা ব্লক করলাম, যদি কেউ আইপি দিয়ে অ্যাক্সেস করে তাহলে কি ঢুকবে? টেস্ট করি, ফেসবুকের আইপিটা বলেন। হ্যাঁ স্যার 157। দাঁড়ান আমি বের করি, চেঞ্জ স্যার, হতে বের পারে, করছি। আমার নেটওয়ার্ক থেকে চেঞ্জ হতে পারে। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। পিংও পাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমি একটু রুলসটা কি দেখি, আপনার আইপিটা বলেন তো। কারণ এখানে হচ্ছে কি, ফেসবুকটা এখন আমাদের ক্যাশ থেকে চলে, আমরা ক্যাশ সার্ভার ইউজ করি তো। তো আপনার আইপির সাথে আমার আইপি ম্যাচ না হইতে পারে। তারপর আপনারটা বলেন একটু। হ্যাঁ, স্যার আমি মেইনটাই বের করছি। 157 157.240.23.35 240.23.625 না স্যার 35 হ্যাঁ 35 হ্যাঁ, অ্যাক্সেস করা যাচ্ছে না। হ্যাঁ, অ্যাক্সেস করা যাচ্ছে না। হ্যাঁ, জি স্যার। দেখি এটা পিং পাচ্ছি কিনা। হ্যাঁ, তাহলে পিং পাচ্ছি, সে দিচ্ছে, বলতে ব্রাউজ হচ্ছে না। হ্যাঁ, ডিএনএস ইস্যুর জন্য ব্রাউজ হচ্ছে। অথবা স্যার ওই যে এখন তো IP6 ইউজ করে, আমি IP6 দিচ্ছি আপনাকে চ্যাটে। হ্যাঁ বলেন। স্যার আপনার চ্যাটে দিয়ে দিয়েছি স্যার। IPv6 এর ব্রাউজিং সিস্টেম অনেক ডিফারেন্ট হবে। স্যার সম্ভবত HTTPS দেওয়া লাগবে। হ্যাঁ, HTTPS দেওয়া লাগবে। হ্যাঁ, HTTPS অটোমেটিক নিয়ে নিছে। দেখি এগুলো সরাই ফেললো এগুলো। HTTPS না, ব্রাউজ হচ্ছে না। হ্যাঁ, মাইক্রোটিক থেকে ব্লক হয়ে গেছে। অর্থাৎ এখানে স্ক্রিপ্টিংটা এমন ভাবে রেডি করা, এখানে কিন্তু www.facebook.com দেয় না, কিন্তু www হলে কিন্তু শুধু ওইটা হইতো। facebook.com তো ফেসবুকের সাথে রিলেটেড সাইটগুলো ব্রাউজ করা যাবে না। এটা দিয়ে আপনি কি করতে পারবেন, লোকাল নেটওয়ার্কে আপনি এভাবে প্রয়োজনের বোধে আর কি আপনি নেটওয়ার্কে এভাবে ব্লক করতে পারবেন। জেনারেলি এত বেশি রেস্ট্রিকশন এখন আর অফিসগুলোতে চলে না,
তবে তারপরেও কিছু অফিস থাকতে পারে আপনার সিনিয়ররা যারা মেনটেন করে, একদম যদি দেখেন যে অফিসে সবাই এমপ্লয়িরা সারাক্ষণ ফেসবুক নিয়ে পড়ে আছে, তখন আপনার অথরিটি বলবে ব্লক করে দেন। আচ্ছা, রুলস আমি রিমুভ করে দিই দেখি এখন ফেসবুক অ্যাক্সেস করতে পারতেছে কিনা, নাকি আবার আগের মতো ফেসবুক ডাউন হয়ে গেছে সেজন্য অ্যাক্সেস করা যাচ্ছে না। ঠিক আছে, আসেন ফেসবুকে লগ ইন করি। আচ্ছা, ব্রাউজার ক্যান্সেল করে আবার ওপেন করি, হ্যাঁ, কারণ ক্যাশ থেকে নাও আসতে পারে। ডিলিট করছি না ফিল্টার রুল, আচ্ছা ডিলিট করিনি ঠিক আছে, ডিলিট হয়নি, লগ ইন করা যাচ্ছে। ঠিক আছে, সাইট ব্রাউজ হচ্ছে। এই টেস্টটা করার সময় নতুন ব্রাউজার নেবেন, হ্যাঁ, কারণ আমার এই ব্রাউজারে ক্যাশে জমে আছে, এটা ক্যাশ থেকে আপনি দেখাই দিতে পারে। তো সেই জন্য আমরা ব্রাউজার চেঞ্জ করে এটা টেস্ট করবেন, মানে রুলসটা অ্যাপ্লাই করে ব্রাউজার চেঞ্জ করে টেস্ট করবেন। তাহলে আমরা কি শিখলাম? ফেসবুক ব্লকটা শিখে ফেললাম। বুঝতে পারতেছি? জি স্যার। স্যার Okay. আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ফেসবুক যে বন্ধ করলাম, মানে আমার মাইক্রোটিকের যে আইপিটা শুরু হলো যেখান থেকে, তারপরে /16 দিয়ে আমি সবগুলো আইপি বন্ধ করে দিলাম। এই 16 কি স্যার যে কোনো আইপি সবগুলা বন্ধ করার জন্য /16 দিলেই বন্ধ হয়ে যাবে? না আর না, আমার যদি স্যার এটা একটু আমি বলি, হ্যাঁ, আমি বলি এখানে আইপি অ্যাড্রেস থেকে তো আমি আমার ইথারনেট 2 তে যত ইউজার আছে সবাইকে চাচ্ছি ব্লক করে দিব। তো আমি ইথারনেট 2 এর নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দিচ্ছি 172.1.0/16। আপনি চাচ্ছেন ইথারনেট 2 তে আপনার অফিসের জুনিয়র এমপ্লয়িরা এরা শুধু ফেসবুক ইউজ করতেছে, তাকে ব্লক করবেন। আবার চাচ্ছেন আপনার 4th ফ্লোরে সিনিয়র এমপ্লয়িরা এমডিসি ওরা থাকে, তাদেরকে তো আর আপনি ব্লক করতে পারবেন না, তো তাদের জন্য ওপেন রাখবেন। যাদেরকে ব্লক করতে চাচ্ছেন, যদি পুরো নেটওয়ার্ক পুরো ফ্লোরকে চাচ্ছেন, তখন ওদের সিরিজটা দিবেন। আর যদি আপনি চান যে না এত পুরো ঝামেলা করবো না, আমি দুই একটা এমপ্লয়ির সাথে ঝামেলা করবো, আমার সাথে ঝামেলা করছে, আপনি শুধু তার আইপিটা দিয়ে দিবেন, তাহলে শুধু তার আইপিটা ব্লক হয়ে যাবে। স্যার মনে করেন আমি ক্লাস সির 254 বা 253টা আইপি একসাথে আমি ব্লক করব। আচ্ছা করে দিলাম, তো এইভাবে স্যার /16 দেবো নাকি ওই কিভাবে না না, ওটা? আপনার নেটওয়ার্ক যেরকম থাকবে ওরকম। মনে করুন আমার একটা আইপি রেঞ্জ আছে ক্লাস সি /24, হ্যাঁ, এইটা ইথারনেট 4 এ কানেক্টেড। এটা মনে করেন আমার হচ্ছে জুনিয়র এমপ্লয়িরা এখানে আছে, হ্যাঁ, তাহলে জুনিয়র এমপ্লয়ি এদেরকে চাচ্ছেন, তাহলে এদের নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা, হ্যাঁ, 192.168.0.0/24 ওইটা দেবে। মানে আপনার নেটওয়ার্ক যেভাবে সাজানো আপনি সেখান থেকে আইপি দিবেন। বুঝতে পারছি, মানে আমার আইপি রেঞ্জটা আমি মানে রেঞ্জটা যতটুকু ওই রেঞ্জটা দিলে আর কি সবগুলা আইপি বন্ধ হয়ে যাবে। এখন স্যার সবগুলা বন্ধ করার পরে আমার কিছু দুই একটা আইপি আমার খোলার দরকার, যেমন কিছু কিছু পার্সন তাদের খুলে দিতে হয়, সেই ক্ষেত্রে স্যার কিভাবে কাজ করতে হবে? আচ্ছা, তখন এই রুলস ফিল্টার রুলস যেটা করছি না, এখানে অ্যাকশন থেকে অ্যালাউ অ্যাকসেপ্ট একটা দিবেন, ওই আইপিটা দিয়ে অ্যাকসেপ্ট দিবেন। কি দিবেন আমি বলি, মনে করেন জেনারেল আপনি দিতে চাচ্ছেন একটা আইপি, উনি হচ্ছে এমডি 192.168.0. কত 10, ওকে। জি স্যার। অ্যাডভান্সে তো এখানে তার লেয়ার 7 আছে। আচ্ছা, এটা আমি ডিলিট করে ফেলছি, আপনি চলে গেছে। ওই আইপি কে অ্যাকশন এসে কি দিবেন, অ্যাকসেপ্ট দিবেন, অ্যাপ্লাই দিয়ে দিবেন, ওকে দিবেন। ঠিক আছে, স্যার মানে তখন এখানে অ্যাকশনে আমি আর কি কি দেব ওই স্যার? আইপি কে কি দিবেন, অ্যাকসেপ্ট দিবেন। অ্যাকশন থেকে ওই আইপি কে কি দিবেন, অ্যাকসেপ্ট দিবেন, অ্যাকসেপ্ট। ঠিক আছে স্যার। ঠিক আছে, এরপরও জি। কাজ আছে।
তখন এখানে আপনার দুটো রুলস হবে না? এখানে হ্যাঁ একটা স্যার। রুলস হচ্ছে আপনার সব ব্লক, আর একটা রুলস হচ্ছে একজনকে ওপেন করছেন। জি এখানে মাইক্রোটি একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, আমি ছোট ছোট ব্যাপার যেগুলো রিয়েল ভাবে বেশি লাগে ওটা সব শেয়ার করতেছি। এখন আপনি বড় প্রথমে রুলস দিচ্ছেন এই কেউ ফেসবুক ঢুকতে পারবি না, পরে ছোট করে দিচ্ছেন হ্যাঁ আপনি ঢুকতে পারবেন। তাহলে একটা হচ্ছে আপনি দরজা লক করে দিচ্ছেন, এরপরে যদি একটা ছোট করে দরজা খোলেন সে কি আসলে ঢুকতে পারবে? জানালা খোলেন সে কি আসলে ঢুকতে পারবে? পারবে না। হ্যাঁ, তখন এখানে রুলস 10 ক্রিয়েট হওয়ার পরে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, এটাকে টেনে উপরে উঠে দিবেন। আর এটা উপরে উঠে গেলে এই রুলসটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। ঠিক আছে, তো এই রুলসটাকে উপর নিচে করা যায়, তো ওইটাকে উপর উঠে দিতে হবে, না হয় ওইটা কাজ করবে না। তাহলে এখন হচ্ছে কি, হ্যাঁ এমডি সাহেব আপনি ফেসবুক ইউজ করতে পারেন, আর এরপরে এই বাকি রেঞ্জ কেউ কি করতে পারবে না, ইউজ করতে পারবে না। মাইক্রোডিকে এটা একটা মজার ব্যাপার, রুলস এর মধ্যে ক্যাটাগরি আপনি প্রথমে যদি না করে দেন তাহলে হ্যাঁ দিলে সে হ্যাঁ হবে না। প্রথমে হ্যাঁ এমডি সাহেব আপনি পারবেন, পরবর্তী না করে দেন আর বাকি সবাই পারবেন না। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে আগে হা গুলা কাজ করবে, তারপরে না গুলা তো সব নাকি স্যার? হ্যাঁ, আবার একটু বলেন, আপনার কথা শুনে যায়নি। স্যার প্রায়োরিটি বেসিস নাকি? প্রায়োরিটি যাকে বেশি হ্যাঁ, দেওয়া হবে। প্রায়োরিটি বেসিস। হ্যাঁ হ্যাঁ সেটাই, ঠিক আছে সেটাই। আচ্ছা, এখন আমরা ইউটিউব ব্লক করব, সেম জিনিস। ইউটিউব ব্লক করার আগে আপনাদের সাথে টেস্ট করি ইউটিউব অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। ইউটিউব কই? ইউটিউব, হ্যাঁ ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে তাই তো, স্ক্রল করা যাচ্ছে। এবার আসেন ইউটিউবের স্ক্রিপ্টটাকে কপি করি, সেম স্ক্রিপ্ট আমি এগুলো আপনাদেরকে টেক্সটে দিয়ে দিব। হ্যাঁ, সবগুলো এই পেজে রাখি। ঠিক আছে, এগুলো কপি করার সময় কোনো প্রকার স্পেস যেন না হয়, ব্ল্যাঙ্ক স্পেস এটাও কিন্তু একটা স্পেস। ঠিক আছে, একটা কি নিউমেরিক্যাল সংখ্যা, একটা নিউমেরিক্যাল ওয়ার্ড। আপনি কপি করার সময় মনে করেন এভাবে কপি করছেন, এখানে আমি একটা স্পেস নিয়ে ফেলছি, এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একটা স্পেস কমে যাচ্ছে। এইভাবে কপি করলে আবার রুলস কাজ করবে না। ঠিক আছে, এটা খেয়াল করবেন। ফ্রেশ যখন প্র্যাকটিস করেন তখন এই ধরনের ভুল আমরা করি, আমরা করতাম, তো এই জিনিসটা খেয়াল করবেন। সেম একই ধরনের কনফিগারেশন, লেয়ার 7 প্রোটোকল, প্লাস সিম্বল, নাম দিয়ে দিচ্ছি ইউটিউব ব্লগ। ওকে, অ্যাপ্লাই, ওকে, ফিল্টার রুল, প্লাস সিম্বল, জেনারেল, সোর্স অ্যাড্রেস কি, আমার আইপি কত ছিল? আমার আইপি কত ছিল? 131.30. ঠিক আছে, কোনো স্পেস হবে না। আমার আইপি এটা ছিল। অ্যাডভান্স থেকে লেয়ার 7 প্রোটোকলটা দেখাই দিন, ইউটিউব ব্লগ, অ্যাপ্লাই, অ্যাকশন থেকে কি এটা রিজেক্ট অথবা ড্রপ, তিনটা কাজ এখানে। জেনারেল একটা কাজ, সোর্স আইপি দেখাই দিবেন, পুরো নেটওয়ার্ক হলে পুরো নেটওয়ার্কে দেখাই দিবেন, অ্যাডভান্স থেকে যে লেয়ার 7 এ যেটা করছেন সেটা দেখাবেন, অ্যাকশন থেকে রিজেক্ট, অ্যাপ্লাই, ওকে। আশা করছি কাজ হবে। এই দেখেন এখানে যদি ব্রাউজ করি ইউটিউব কিন্তু ব্রাউজ হচ্ছে, কারণ এটা আমার ক্যাশে জমে আসছে পিসি। হ্যাঁ, এখন আমরা ইয়েতে যাব, ব্রাউজারটা ক্যান্সেল করে দিই, নতুন ব্রাউজার ওপেন করি। এই ব্রাউজারটা আমি কম ইউজ করি জেনারেলি, এই ব্রাউজার দিয়ে দেখি ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে। ডেঞ্জারাস কথা, কাজ বাকি আছে। কাজ বাকি ছিল কোনো? হ্যাঁ কি বাকি ছিল? স্যার, ব্লক করা হয় নাই তো। 7 এটা চেক করছি, কিন্তু আবার রুলস দিতে হবে এখানে। ফিল্টার করা হয় না। অ্যাডভান্স রিজেক্ট দিছি, অ্যাপ্লাই দিছি, কি মিসিং হয়েছে? তো দেখি আবার ফিল্টার, অ্যাপ্লাই, ওকে। আমি ব্রাউজারটা আবার একটু ক্যান্সেল করে ওপেন করি।
স্যার ব্রাউজার হিস্টরি ক্লিয়ার করুন স্যার। হিস্ট্রিতে সমস্যা হতে পারে, একটু দেখি। হ্যাঁ, স্যার হিস্টরিটা ক্লিয়ার করে দিন। যে এখানে ঠিক ছিল। একটু ব্রাউজারটা ওপেন করি। এই ব্রাউজার তো তেমন একটা ইউজ করি না, এটা দিয়ে দেখি। হ্যাঁ, তাহলে এই লেয়ার ব্রাউজারে আমার 7 প্রোডাক্ট কি কাজ করতে হবে? ব্রাউজার হিস্টরি ক্লিয়ার করলে হবে স্যার। হ্যাঁ, এখন কাজ করতেছে। ওই ব্রাউজার হিস্ট্রি ক্লিন করে নেবেন। হ্যাঁ, আমি ক্লিন করতে সময় নষ্ট করতেছি না, এখানে আরেকটা ব্রাউজার ওপেন করে দেখতেছি। ঠিক আছে, চলে আসলো। দিস সাইট ক্যান নট বি রিচড, দিস সাইট ক্যান নট বি রিচড। অন্য ব্রাউজার গুলোতে যদি আসে সেটা আমার ক্যাশ থেকে আসবে, হ্যাঁ, হিস্ট্রি থেকে চলে আসবে। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে রুটস থেকে ডিলিট করে দিই, দেখবেন এখান থেকেও ব্রাউজ করা যাচ্ছে। সিম্পল কাজ। ক্লাস 7 এ আমরা কি দিলাম? স্ক্রিপ্ট দিলাম। এখানেও ভুল হইতে পারে, ঠিক আছে, আপনার বারবার বলে দিচ্ছি, এখানে কপি পেস্টে ভুল হইতে পারে, যেন ভুল না হয়। স্যার এখানে স্যার আপনি ডিলিট রিমুভ করেন না, রুলসটা আমার একটু জানার দরকার। দেখা গেছে মাঝে মধ্যে অফিসে তো প্রবলেম হয় কি, দেখা গেছে কিছু কিছু সাইট আছে স্যার, ইউটিউব বা ফেসবুক অ্যালাউ না করলে ওই সাইটে যাইতে পারে না কিছু কিছু, মানে বাইরে থেকে লোক আসে, তখন দেখা গেছে এটাকে অ্যালাউ করে দিয়ে মানে আমি রুলস ঠিক রাখতে চাচ্ছি, জাস্ট রুলসটাকে অ্যালাউ করব, অ্যালাউ করে আমি এই ইউজারকে দিব যাতে সে ওই সাইটগুলো ব্রাউজ করতে পারে, এবং তারপরে আবার এটা রিজেক্ট করে দিব। এটার জন্য স্যার কি করতে হবে? আমি এটা রিমুভ করব না, আমার মানে আমার কিউ বা আমি যে পলিসি অ্যাপ্লাই করছি পলিসি থাকবে। আচ্ছা আচ্ছা, স্যার এখন নতুন ওই ধরনের ওটা ওই ডিজেবল ধরনের করে রাখতে হবে না। হ্যাঁ, ডিজেবল করে রাখা যায়, এখানে ডিজেবল করে রাখা যায়। ডিজেবল করে রাখার পরে এখন দেখি, এই দেখেন ইউজ করা যাচ্ছে না। উনি যেটা বলছে সেটা আরেকটা কথা, আপনি ওই ধরনের একটা সাইট আমাকে দেন যে যেটা ইউটিউব ব্লক করলে ওই সাইট ব্রাউজ করা যায় না। ও আচ্ছা, ওই সাইট কি স্যার এখন মনে নেই। আমার একটা কোশ্চেন আছে, বুঝছেন, এখন ডিলিট করি নাই, এখানে ডিজেবল করছি। ডিজেবল করার পরে এখন কি করছে হচ্ছে ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে। আমি যদি আবার এটাকে এনেবল করে দিই, এই দেখেন এখন আর ব্রাউজ করা যাবে না। হয়তো ক্যাশ থেকে একটু আসবে, আবার ক্যান্সেল করে দিতে হচ্ছে। ক্যান্সেল। এইটা যদি কোনো একটা স্পেসিফিক ইউজারের ক্ষেত্রে যদি আমি অ্যালাউ করতে চাই আর বাকি সবার বেলায় হচ্ছে যে এই যে চলে আসবে, একটু সময় নেবে। ঠিক আছে, এখন আর আসতেছে না। হ্যাঁ, পুরো ইমপ্লিমেন্ট হতে যে কোনো ব্যাপার আপনার স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার হ্যাঁ, আমার মোবাইল ডিসকানেক্ট হয়েছিল। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারে জানে কি কোশ্চেন ছিল? তাহলে আমরা ইউটিউব ব্লগ তো শিখলাম, তাই তো? ইউটিউব ব্লগটা শিখে ফেললাম।
হ্যাঁ বলেন, আর কার কি কোশ্চেন ছিল? স্যার আর কারো স্ক্রিপ্টিং কোনো এর ওটা আরেকবার লেখাটা দেখাই দিতেন, ওটা এখনো লেখা হয়নি। না, ওইটা আমি কপি পেস্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, জি স্যার। আজকে থেকে আজকে এখান থেকে আরো ব্যাপার আসবে তো একসাথে কপি করে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ এটা লিখতে ভুল হতে পারে, ভুল হলে কাজ করবে না। হ্যাঁ, জি কপি স্যার। পেস্টটা ভালো। হ্যাঁ, কার কার কি কোশ্চেন ছিল? স্পেসিফিক আচ্ছা, কোশ্চেন না থাকলে কোন একটা ইউজারকে যদি আমি অ্যালাউ করতে চাই যে সে ব্রাউজ করতে পারবে, সেক্ষেত্রে কি করব? আর বাকি সবার ক্ষেত্রে হচ্ছে যে রিজেক্ট রাখবো আর কি। হ্যাঁ ওইটাই। এখানে মনে করেন পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস রিজেক্ট, পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস কি রিজেক্ট। আমি একটু টেস্ট করি। হ্যাঁ, এটা কি করলাম আমি, দেখেন এটা হচ্ছে আমি আমার পুরো নেটওয়ার্কটাকে রিজেক্ট করলাম। হ্যাঁ, আবার অ্যাকসেপ্ট করে দিলাম কাকে? আমাকে, আমার পিসিটাকে। এখন আমি টেস্ট করব আমার পিসি থেকে, এটাকে প্রায়োরিটি 1 এর উপরে উঠে দিলাম, অ্যাকসেপ্টটা কাকে উপরে উঠে দিলাম। হ্যাঁ, রিজেক্টটাকে নিচে দিলাম। এখন আমি আমার পিসি থেকে দেখবো ব্রাউজ করা যাচ্ছে কিনা। ব্রাউজারটাকে ক্যান্সেল করি, কারণ ক্যাশ থেকে রং ইনফরমেশন আসতে পারে। ইউটিউব না, ইউটিউব তো কাজ চলতেছে তাই তো। আচ্ছা, এটা ব্রাউজারটা বেশি ইউজ করে এটা চেঞ্জ করে আরেকটা ব্রাউজার দিই। ইউটিউব দেখেন ব্রাউজ করা যাচ্ছে, ঠিক আছে। এই হলো ঘটনা। অর্থাৎ যদি আপনার পুরো নেটওয়ার্কটাকে ব্লক করে দিলেন, হ্যাঁ, তিনি একজনকে দিতে চাচ্ছেন, তখন তাকে অ্যাকসেপ্ট দিবেন আর তাকে প্রায়োরিটি 0 দিবেন, মানে তাকে উপর উঠে দিবেন। জি স্যার। বুঝতে পারছি? মানে অল রিজেক্টের সবসময় নিচে রাখতে হবে স্যার। হ্যাঁ, অল রিজেক্টের নিচে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই টপিকসটা গেল আমাদের। স্যার চেইন ওইটা একটু বলবেন, চেইনের যে আচ্ছা, জায়গাটা। চেইনের তেমন কিছু না, একদম সিম্পল ব্যাপার। চেইন হচ্ছে ফরওয়ার্ড ইনপুট আউটপুট। হ্যাঁ, চেইন হচ্ছে ফরওয়ার্ড করা। হ্যাঁ, যখন রিকোয়েস্ট হবে সামনে দিয়ে অগ্রসর হবে। এটা তেমন একটা থিওরিটিক্যাল, এখানে আমি তেমন কোনো কাজ পাই না, ঠিক আছে। তো সবসময় কি ফরওয়ার্ডটাই সিলেক্ট করা থাকে? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম ফরওয়ার্ডটাই সিলেক্ট করা থাকে। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম সময় ফরওয়ার্ড, কারণ রিকোয়েস্ট তো যাবে, তাই না। রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট যাওয়ার উপর আমি কারো উপর ব্লক সৃষ্টি করব, কারো উপর কি করব, আনব্লক সৃষ্টি করব, ঠিক আছে। তারপর আপনারা মাইক্রোটিকের সাইট থেকে থিওরি দেখতে চাইলে এভাবে microtik.com থেকে এখানে অনেকগুলো কি থাকে, থিওরিটিক্যাল অনেক পড়াশোনা থাকে, এখানে একটু ঘাটাঘাটি করতে পারেন, ঠিক আছে। ইনপুট আর আউটপুটে তেমন একটা কাজ আসে না, মানে আমাদের এনভায়রনমেন্টে ইনপুট আউটপুট অনেকগুলো কাজ আসে না। ওকে, বা এখানে ডিটেলস অনেকগুলো থিওরিটিক্যাল ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, ওইটা ওখান থেকে একটু দেখিয়ে নিন। ওকে, জি স্যার। আচ্ছা, আমাদের এটা গেল। আমাদের এখানে এই জিনিসটা বাকি ছিল, আমরা এটা করে ফেলি তাহলে। মাইক্রোটিক কনফিগার বাই কমান্ড লাইন ইউজ করে মাইক্রোটিকটা কনফিগার করব। হ্যাঁ, তাহলে আমাদের সম্পূর্ণ ক্লাস 2 শেষ হবে, ক্লাস 3 এর 50% শেষ হচ্ছে। ওকে, তাহলে আসেন আমি ভার্চুয়াল মেশিনে আসি। ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেশিনে করতেছি এটা কনফিগারেশন। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি কনফিগারেশন। আমরা কমান্ড মোডে কনফিগারেশনটা করব। কিসে করব? কমান্ড মোডে।
মাইক্রোটিক কনফিগারের স্টেপ কয়টা ছিল কে বলতে পারবেন? স্যার 6টা। 6টা স্টেপ ছিল। হ্যাঁ, এখন ওই 6টা স্টেপে আমরা কমান্ড মোড ইউজ করব। কমান্ড মোড হচ্ছে নিউ টার্মিনাল আসবো, নিউ টার্মিনাল থেকে কমান্ড ইউজ করব। কমান্ড গুলো সহজ। প্রথম আমাদের গ্রাফিক্যাল কাজ কি ছিল? আইপি অ্যাড্রেস, আপলিঙ্ক ডাউনলিঙ্ক, আইপি বসানো, তাই না? ইথারনেট দেখা যায় আইপি বসানো, এটাই তো ছিল প্রথম কাজ। জি স্যার। সেই কাজগুলো কমান্ড দিয়ে করব। কমান্ড দিয়ে, হ্যাঁ, এটা আপনারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে পারেন, না করলে অসুবিধা নেই। কারণ মাইক্রোটিক মোস্ট অফ দ্য টাইম আমরা গ্রাফিক্যালি কাজটা করি। কমান্ডের কাজ হচ্ছে আইপি এতটুকু লিখে ট্যাব দিবেন, অটোমেটিক লেখা চলে আসবে। আইপি অ্যাড্রেস অ্যাড হবে, আইপি অ্যাড্রেস কি হবে? অ্যাড হবে। এরপরে আইপি অ্যাড্রেসটা দিবেন। কত দিবেন? মনে করেন আমি আপলিঙ্কের জন্য ইথারনেট 1 এর জন্য আইপি দিচ্ছি 192.168.1.20 নোটেশন দিয়ে দিবেন। এটা কার জন্য দিচ্ছি? কোন ইন্টারফেসের জন্য দিচ্ছি? ইথারনেট 1। আমি একটু লিখে ট্যাব ইউজ করছি, ট্যাব লিখে পুরো লেখাটা চলে আসছে, আপনি দেখতেছেন? জি স্যার। ইথারনেট 1 এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যেই খেয়াল করছিলেন অটোমেটিক এটা তৈরি হয়ে গেছে যে জি স্যার। তাহলে প্রথম স্টেপের কাজ শেষ। আইপি ইথারনেট 1 কনফিগার করে ফেললাম। এন্ড ইথারনেট 2 ল্যান ডাউনলিঙ্ক কনফিগার করব। কি কনফিগার করব? ডাউনলিঙ্ক। সেম আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস আইপি দিব। আমি ডাউনলিঙ্ক মানে ক্লাস বি দিচ্ছি, ক্লাস বি দিচ্ছি 172 31 0 কত 10 স্ল্যাশ কত 24 আইএনটি লিখে ট্যাব দিব ইন্টারফেস। এটা কত নম্বর? ইথারনেট 2। এই দেখেন এদিকে ইথারনেট 2 এর লেখাটা চলে আসছে, দুটোটা কনফিগার হয়ে গেল। আপলিঙ্ক কনফিগার হয়ে গেল, ডাউনলিঙ্ক কি হয়ে গেল? কনফিগার হয়ে গেল। ওকে, কমান্ড মোডে আরো তাড়াতাড়ি কাজ করা যায়। এর পরবর্তী কাজ কি ছিল? পরবর্তী স্টেপ কি আছে বলেন, কি ছিল বলেন? নাম লেখা। আইপি রাউট দেখানো। কি দেখানো? আইপি রাউট দেখানো। হ্যাঁ, তাহলে আইপি লিখে আইপি স্পেস আর ও লিখে ট্যাব দিবেন রাউট। গেটওয়ে দেখাইতে হবে। কি দেখাইতে হবে? গেটওয়ে অ্যাড গেটওয়ে। ঠিক আছে, আমি শুধু জি লিখে ট্যাব দিচ্ছি, অটোমেটিক লেখা হয়ে যাবে। গেটওয়ে কত হবে? এই ইন্টারনেট আইপির গেটওয়ে, তাহলে কত? 1.1 192.168.1.1 আইপি রাউট দেখাই দিলাম। এই দেখেন আইপি রাউট কোথায় চলে গেল? নিচে স্যার, নিচে ফুলের নিচে 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 চার নিচে। হ্যাঁ নিচে। হ্যাঁ, এই দেখেন রাউটটা চলে আসলো। ঠিক আছে, এই রাউটটা চলে আসলো রিচেবল 1 ইথারনেট 1। ঠিক আছে, এরপরে কাজ কি ছিল? ফায়ারওয়াল কনফিগার। দেখেন আমার আইপি ফায়ারওয়াল, আমার এখানে কোনো কনফিগারেশন নাই। এখন আমরা কমান্ড মোডে সে কনফিগারটা করব। আইপি ফায়ারওয়াল নেট অ্যাড চেইন সোর্স নেট। কি নেট? সোর্স নেট আর এস আর সি ট্যাব দিব। অ্যাকশন মাস্কুরাট এন্টার দিয়ে দিলাম। ওকে, দেখেন আইপি ফায়ারওয়াল নেট কি হয়ে গেল? মাস্কুরাট হয়ে গেল। হ্যাঁ, সোর্স নেট কি হলো? অ্যাকশন থেকে মাস্কুরাট কনফিগার হয়ে গেল। তাহলে এখানে দুইটা কেন হয়েছে? এটা মনে আগের একটা কনফিগারেশন ছিল, সেই কারণে হইতে পারে। বা আমরা দুইটাকে ডিলিট করে দিই, আবার ডিলিট করে দিয়ে আমি এটাকে আবার দিয়ে দিই। এই দেখেন এখানে একটা ক্রিয়েট হলো। ঠিক আছে, চারটে স্টেপ শেষ। কয়টা স্টেপ শেষ? 4টা। আপলিঙ্ক কনফিগার, ডাউনলিঙ্ক কনফিগার, গেটওয়ে দেখাই দিলাম। এরপরে ফায়ারওয়াল কনফিগার করলাম। এখন ডিএনএস না? তাহলে আইপি ডিএনএস সেট ডিএনএস সেট সার্ভার কত দিবেন? ডিএনএস 8.8.8 দিয়ে দিচ্ছি। আরেকটা দিয়ে দিই কত? 9.9.9। কোন প্রকার ভুল হলে লাল দাগ চলে আসে। মনে করেন আমি একটা ভুল দিলাম, হ্যাঁ, এখানে কমান্ড ভুল করলাম,
কি আসবে সিনট্যাক্স এরর, আপনাকে ম্যাক্রোটিক বলে দিবে আপনার ভুল হয়েছে। আইপি ডিএনএস, আমার ডিএনএস চলে আসলো, ঠিক আছে। ডিএনএস আবার একটু দিয়ে দিই, তাহলে এটা দিয়ে দিচ্ছি একবার, এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ডিএনএস টা চলে আসলো। এরপরে কাজ কি, ডিএসসিপি সার্ভার কনফিগার, ডিএসসিপি সার্ভার কনফিগার। আগে দেখে দিই কোনো ডিএসসিপি আছে কিনা, আইপি ডিএসসিপি সার্ভার, কোনো ডিএসসিপি একটা আছে, হ্যাঁ এটা ডিলিট করে দিই। তুমি চলে যাও, আমরা এখন ডিএসসিপি কনফিগার করবি। আইপি ডিএসসিপি সার্ভার সেটআপ, সেট মানে এন্টার, নাম্বার হচ্ছে নাম্বার একটু ভুল হচ্ছে মনে হয়, আইপি আইপির পরে ডিএসসিপি সার্ভার সেটআপ হওয়ার কথা, এন্টার দিলাম। হ্যাঁ, ডিএসসিপি সার্ভার ইন্টারফেস চাচ্ছে আমার, কোন কোন ইন্টারফেসে ডিএসসিপি কনফিগার হচ্ছে, ইথারনেট 2 তে না? জি স্যার। তাহলে এখানে ইথারনেট 2 দেখাই দিতে হবে, ইথারনেট ETH2 এন্টার দিয়ে দিলাম। সে এখন অটোমেটিক নিয়ে নিবে, ওই আমাদের গ্রাফিক্যালি যেরকম অটোমেটিক নিত কমান্ডো, সে একরকম অটোমেটিক নিবে। এন্টার এন্টার দিয়ে দিব, ডিএনএস টা নিয়ে নিচ্ছে, সব নিয়ে নিবে, কাজ শেষ। এই দেখেন ডিএসসিপি চলে আসবে, আইপি ডিএসসিপি সার্ভার অটোমেটিক সব নিয়ে নিবে। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছি। আমি এই কমান্ড গুলো আপনাদেরকে কপি করে দিয়ে দিচ্ছি। স্যার এই মাইক্রোটিকের কমান্ড গুলা সিসকো থেকে একটু আলাদা কেমন? একটু আলাদা, একটু ডিফারেন্ট হবে, একটু ডিফারেন্ট হবে সব কিছুতে সবাই। আমরা প্যাকেট টেস্টারে যেগুলো প্র্যাকটিস করি ওগুলো তো সিসকোর আইওএস কমান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ডিফারেন্ট হবে সবাই সব কিছু থেকে, একটু একটু ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে এখন এখানে, আচ্ছা দেখেন এই ফাইলটা আমার এখান থেকে কপি হচ্ছে না। হ্যাঁ, কপি করে আমি এটাকে যদি বাইরে আনতে যাই, আপনাদেরকে দিতে হলে আমার কোথাও আনতে, আমার ডেস্কটপে আনতে মানে ভার্চুয়াল মেশিন থেকে কপি হয় না, কি হয় না, কপি হচ্ছে না। তাহলে এখানে একটা কাজ করতে হয়, ইনস্টল ভিএমওয়্যার টুলস ইনস্টল করতে হয়। কি করতে হয়, ইনস্টল ভিএমওয়্যার টুলস। এটা ইনস্টল করলে কপি পেস্ট করা যাবে, মানে ভার্চুয়াল মেশিন থেকে রিয়েল মেশিনে কপি পেস্ট করা যাবে। ইনস্টল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে দিস পিসি এখানে এটা আসবে। হ্যাঁ, এখানে এটাকে ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করে নেওয়ার পরে কি করা যাবে, কপি পেস্ট করা যাবে। নেক্সট, এটা একবার রিস্টার্ট দিলে কমপ্লিট ইনস্টল। এটা ইনস্টল হতে থাকুক, এটা ইনস্টল করে ফেলে আপনি কপি পেস্ট করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস 1 সম্পূর্ণ শেষ করলাম, ক্লাস 2 সম্পূর্ণ শেষ করলাম। ওকে, আর ক্লাস 3 এর প্রথম 3টা শেষ করলাম। ওকে, আমরা ইনশাআল্লাহ নেক্সট উইক আমাদের মাইক্রোটিক সেশনটা শেষ হয়ে যাবে। 3 বাকি আছে, 4 বাকি আছে, 5 বাকি আছে। হ্যাঁ, আমরা আগামী 2টা ক্লাসে চেষ্টা করব সম্পূর্ণটা শেষ করে ফেলার জন্য। তাহলে এখন আমরা সেশনটা ক্লোজ করে দিচ্ছি। আমি এই ব্যাপারগুলো প্রসেস করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু বলেন। আমার কথা শোনা গেছিল? জি স্যার, শোনা গেছে। আচ্ছা।